সো যিনি বেকার তিনি অবশ্যই একটা পেশা নির্বাচন করে সেখানে সফল হতে চাচ্ছেন। সো কিভাবে শুরু করবেন সেজন্য তিনি আমাদের এই ট্রেনিং সেশনে যুক্ত হয়েছেন। তো যাই হোক, আমাদের কোনো একটা আজকে আমরা কথা বলবো হচ্ছে মূলত পেশা এবং পেশাদারিত্ব। আমরা আহ, মানে জীবনে সফল হওয়ার জন্য একটা পেশাকে খুব গুরুত্বপূর্ণ মনে করি। যে আমি যদি আহ, মানে বিসিএস ক্যাডার হই, বা আমাকে সফল হওয়ার জন্য এমন কিছু জিনিস শিখতে হবে, এমন কিছু স্কিল আয়ত্ত করতে হবে যেটা সাধারণ একজন মানুষের পক্ষে আহ, আয়ত্ত করা সম্ভব না। যেমন ধরেন নিউরো সার্জারি বা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। এটা এমন জটিল এবং কঠিন বিদ্যা যে সাধারণ মানুষের মাথার উপর দিয়ে যাবে। সো এইরকম কোনো কঠিন এবং জটিল বিদ্যা যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলেই আপনি কেবল সাকসেসফুল হবেন। এমনটা হচ্ছে আমাদের বেশিরভাগ মানুষের ধারণা, কিন্তু এটা অত্যন্ত ভুল ধারণা, এটা অত্যন্ত ভ্রান্ত ধারণা। এটা পেশা না, মূলত হচ্ছে আপনার পেশাদারিত্ব। আপনি যে কাজটাই করছেন, হোয়াটএভার, সেটা আপনি ছোট ব্যবসা বলেন, সেটা আপনি দর্জি, বা যে কোনো একটা কাজ, যেমন ধরেন চুল কাটা, রান্না বান্না, জামা কাপড় সেলাইয়ের মতো কাজগুলোকে আমরা খুব বড় কাজ মনে করি না, খুব সম্মানজনক মনে করি না, বা সেই কাজটা করে আমরা সাকসেসফুল হব। আহ, মানে সাকসেসফুল বলতে আক্ষরিক অর্থে যেটা বোঝায় আর কি, সেটা হচ্ছে অনেক টাকা, সামাজিক এবং যে স্বীকৃতি, প্রতিপত্তি, প্রভাব, সেই যে জিনিসগুলো, বা রিকগনিশন, সেলফ অ্যাকচুয়ালাইজেশন, এই যে জিনিসগুলো আমরা মনে করি যে সেটা তো দর্জির কাজ করে হবে না, সেটা তো চুল কাটার কাজ করে হবে না, সে চুল কাটাই হচ্ছে সামান্য পয়সা, সেটার খুব একটা সামাজিক স্বীকৃতি নাই, এমনটা আমরা মনে করি। কিন্তু এটা অত্যন্ত ভুল ধারণা। ইটস নট প্রফেশন, ইটস প্রফেশনালিজম দ্যাট কাউন্ট। দেখুন, আপনাকে যেই কাজটা করতে দেয়া হোক, যেমন চুল কাটার কাজটাও যদি আপনি করেন, সে কাজটা আপনি এমন ভাবে করবেন ঠিক যেভাবে লিওনার্দো দা ভিঞ্চি তার মোনালিসা এঁকেছিল, বা রবীন্দ্রনাথ তার গীতাঞ্জলি লিখেছিল। আপনি যদি এই রকম ডেডিকেশন নিয়ে আপনার কাজটা করতে পারেন, তাহলে সেই কাজটা থেকে, সেই চুল কাটার কাজ থেকেই আপনি মিলিয়নিয়ার হতে পারবেন, আপনি সেলিব্রিটি হতে পারবেন, আপনি সুপারস্টার বনে যেতে পারবেন। আপনার সোশ্যাল রিকগনিশন থেকে শুরু করে সেলফ অ্যাকচুয়ালাইজেশন সবকিছুই আপনার এই কাজ থেকেই আসবে, আপনাকে ভিন্ন কিছু করতে হবে না। সো আমরা অনেক সেলিব্রিটি শেফকে জানি, আমরা অনেক বড় বড় বিউটি এক্সপার্টকে জানি, অনেক বড় বড় ফ্যাশন ডিজাইনারকে জানি, যারা সমাজে অত্যন্ত সম্মানিত, যারা রীতিমতো সেলিব্রিটি, তাদের একটা অটোগ্রাফের জন্য মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকে, তাই না? ওই যে ইন্ডিয়া আছে মনীষ মালহোত্রা, তাই না? ড্রেস ডিজাইনার, কস্টিউম ডিজাইনার, তো এরা তো মেনলি দর্জির কাজই করে। দর্জি আর কিছু না, উনি তো পোশাকই বানায়। তারপরে বিভিন্ন হেয়ার ডিজাইনার আছে, তারা রীতিমতো সেলিব্রিটি, সুপারস্টার, এবং দে আর মিলিয়নিয়ার্স মেনি টাইমস, তাই না? কোটি কোটি টাকার মালিক, তারা রোলস রয়েসে চড়ে। বাট পেশা কি? পেশা তেমন কিছুই না। পেশা উনি চুল কাটে, চুলই কাটে। উনি হেয়ার ডিজাইনার হোক, যত বম্বাস্টিক ডিজিগনেশনে লাগাক, আলটিমেটলি উনি বিউটিশিয়ান। সো কাজ গুরুত্বপূর্ণ, মানে কাজ কি করতেছেন সেটা না। জীবনে বড় হওয়া বা মহৎ হওয়াটা, এটা ব্যক্তির উপর নির্ভর করে, এটা তার কাজের নামের উপর নির্ভর করে না। আপনি কি কাজ করছেন সেটা গুরুত্বপূর্ণ না, আপনি কিভাবে করছেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সো চলুন আমরা একটু স্লাইডটা শেয়ার করি আপনাদের সাথে। অলরাইট। সো পেশা এবং পেশাদারিত্ব, তাই না? আমরা নির্দিষ্ট পেশাকে অন্য অনেক পেশার চেয়ে গুরুত্বপূর্ণ বা সম্মানজনক মনে করি, কিন্তু সত্যিকার অর্থে পেশার চেয়ে পেশাদারিত্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই না? যে কাজটা আপনি করছেন সেইটা আপনি যদি সেই রকম গুরুত্ব দিয়ে করেন, মানে যে যে কাজটা আপনি করছেন সেই কাজটাকে আপনি যদি মনে করেন যে এটাই হচ্ছে পৃথিবীর আহ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, এটাই হচ্ছে সবচেয়ে ভালো কাজ, এই কাজটা করেই আপনি পৃথিবীর বিখ্যাত হতে পারবেন। যেমন একজনে লিখেছেন ফ্রিল্যান্সার। প্রথম কথা হচ্ছে যে ফ্রিল্যান্সার আসলে নির্দিষ্ট করে কিছু বোঝায় না, কারণ ফ্রিল্যান্সার মানে হচ্ছে আপনি এমন কোনো একটা সার্ভিস অফার করতেছেন, কিন্তু আপনি নির্দিষ্ট করে কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন না। মানে আপনি একজন ক্লায়েন্ট আসলো, তার কাজ করে দিলেন, আবার আরেকজন ক্লায়েন্ট, আবার আরেকজন ক্লায়েন্ট, এরকম ফ্রিল্যান্স ইলেকট্রিশিয়ান হইতে পারে। আহ, যেমন ধরেন অনেকে আছে তারা ফ্রিল্যান্স ইলেকট্রিশিয়ান, আমার একটা ইলেকট্রিশিয়ান লাগবে, আমি এখন গুগলে সার্চ করলে আমি পেয়ে যাব কয়েকজন ফ্রিল্যান্স ইলেকট্রিশিয়ান আছে, তারা গুগলে লিস্টিং করে রাখছে তাদের নাম। সো আমি ফোন কল করব,
কল করলে সে আসবে, সে এসে আমার ওই যে ইলেকট্রিক্সের যে প্রবলেম সেটা সলভ করে দিয়ে যাবে। সো উনি ফ্রিল্যান্স ইলেকট্রিশিয়ান, এরকম ফ্রিল্যান্স প্লাম্বার আছে, ফ্রিল্যান্স অ্যাকাউন্টেন্ট আছে, ফ্রিল্যান্স ওয়েবসাইট ডিজাইনার আছে, ফ্রিল্যান্স ওয়েবসাইট ডেভেলপার আছে, ফ্রিল্যান্স মার্কেটিং কনসালটেন্ট, ফ্রিল্যান্স সেলস ফোর্স আছে। মানে উনি কোনো প্রতিষ্ঠানের বেতনভুক্ত সেলসম্যান না, যেমন অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম, উনি কিন্তু ফ্রিল্যান্স সেলসম্যান। উনি যদি একটা সেল করতে পারে, কোম্পানি ওনাকে 10% কমিশন দিবে। তো এখন ধরেন উনি 100 টাকার প্রোডাক্ট সেল করলে উনি $10 কমিশন পায়। এখন এই $100 প্রোডাক্ট যদি উনি প্রতিদিন সেল করতে পারে, তাহলে প্রতিদিন ওনার $10 ইনকাম। উনি যদি প্রতি ঘন্টায় $100 সেল করে, তাহলে প্রতি ঘন্টায় ওনার $10 ইনকাম। উনি যদি প্রতি সেকেন্ডে $100 প্রোডাক্ট সেল করতে পারে, তাহলে প্রতি সেকেন্ডে $10 ইনকাম। উনি যদি বছরে $100 প্রোডাক্ট সেল করে, বছরে ওনার $10 ইনকাম। সো উনি ফ্রিল্যান্স, ওনাকে কোম্পানি নির্দিষ্ট কোনো বেতন দেয় না। সো ফ্রিল্যান্সার বলে আসলে নির্দিষ্ট করে কিছু বোঝায় না। আপনার আসলে এরিয়া অফ এক্সপার্টিজ বা এরিয়া অফ স্পেশালাইজেশনটা কি। সো যেই কাজটাই আপনি করছেন, সেই কাজ করেই আপনি পৃথিবীর বিখ্যাত হতে পারবেন। আমি পৃথিবীর বিখ্যাত হওয়াটা যদিও সাফল্য না, সাফল্যকে আমরা আরেকটু ডিফাইন করব, বাট আজকে আমরা পেশা এবং পেশাদারিত্ব এটা নিয়ে একটু কথা বলবো। যে জীবনে বড় হওয়া, মহৎ হওয়া, এটা নির্ভর করে ব্যক্তির উপর, তার কাজের নামের উপর না। আপনি কি কাজ করছেন, তাই না? পলিটিক্স করে অনেকে খুব মহান নেতা হচ্ছে, যেমন আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। উনি ব্যক্তি জীবনে খুব বিত্ত আহ, বা ওরকম পয়সাপাতির মালিক হননি, কিন্তু অত্যন্ত সফল রাজনীতিবিদ, অত্যন্ত সম্মানিত একজন রাজনীতিবিদ, মজলুম জননেতা। কারণ আম, এই যে রাজনৈতিক জীবনে একজন রাজনীতিবিদ যেমন হওয়া উচিত, তিনি তেমন ছিলেন। মানুষ, গণমানুষের কথা বলে গেছেন সারা জীবন। সো কিন্তু খুব বাহারি কোনো পোশাক আশাক ছিল না ওনার, বা এমনকি অনেক কোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদ পদবিতেও ছিলেন না, কিন্তু রাজনীতিবিদ হিসেবে অত্যন্ত সফল। অনেকে হয়তো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে গিয়েছে, কিন্তু মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মতো এত সফল হতে পারেনি রাজনীতিতে। সো আজ এত বছর পরও আমরা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বললেই আমরা চিনে যে ও আচ্ছা, আমাদের মাওলানা ভাসানী। সো কথা হচ্ছে যেটা, সেটা হলো যে আপনি কি করছেন, মানে কিভাবে করছেন। সো রাজনীতি করে সবাই যে সফল হচ্ছে তা না, অনেকে আর কুখ্যাত হচ্ছে, অনেকে বিপদগামী হচ্ছে, আহ, অনেকে ব্যর্থ হচ্ছে, শেষ পর্যন্ত জেল বা শেষ পর্যন্ত বিভিন্ন দুর্নীতির মামলা টামলা খেয়ে পালিয়ে বেড়াচ্ছে। সো এজন্য আপনি কি করছেন সেটার চেয়ে বড় কথা হচ্ছে আপনি কিভাবে করছেন। ছোট্ট একটা কাজ করে আপনি সফল হতে পারেন। সো এখন এই যে প্রফেশনালিজম, প্রফেশনালিজম আমরা আগে কয়েকটা উদাহরণ দিই। যেমন ধরেন আহ, এই যে ম্যাকডোনাল্ড, দেখেন ম্যাকডোনাল্ড কি বিক্রি করে। ম্যাকডোনাল্ড বিক্রি করে হচ্ছে বার্গার, খুবই সিম্পল একটা প্রোডাক্ট, বা ফ্রেঞ্চ ফ্রাই। এটা অত্যন্ত সহজ। দেখেন আমেরিকায় ম্যাকডোনাল্ডের চাকরি হচ্ছে সবচেয়ে সহজলভ্য চাকরি। মানে আহ, ম্যাকডোনাল্ডের যে প্রতিটা আউটলেটের সামনে সারা বছর এই যে নাও হায়ারিং এই সাইনটা ঝুলানোই থাকে। মানে আপনি ম্যাকডোনাল্ডে গেলেই একটা চাকরি পেয়ে যাবেন, মোটামুটি রেডিমেড, এবং কোনো রকমের কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই তারা একজন মানুষকে চাকরি দেয়। যে কাউকে আপনি 2 দিন ট্রেনিং দিলে সে ভালো বার্গার বানাইতে পারবে। বলেন একটা বার্গার বানানোর জন্য কি লাগে? একটা বান আপনি মাঝখান দিয়ে কেটে, ওটার মাঝখানে একটা কাবাব দিয়ে দিবেন, একটু লেটুস, একটু টমেটো, একটু বার্গার সস, এইগুলো দিয়ে দিলেই মোটামুটি বার্গার হয়ে গেল, তাই না? অন্তত বার্গার বানানো যে হেলিকপ্টার বানানোর চেয়ে সহজ, এটা তো সবাই আমার সাথে একমত হবেন। কিন্তু এই বার্গার বিক্রি করেই বিলিয়ন বিলিয়ন ডলার আর্ন করতেছে ম্যাকডোনাল্ড, যেটা অনেক হেলিকপ্টার কোম্পানিও আয় করতে পারছে না। তাহলে আপনি চিন্তা করেন, তাহলে এই যে ম্যাকডোনাল্ড, তাহলে এই সিম্পল এই বার্গার বিক্রি করে কিভাবে তারা বিলিয়ন ডলারের বিজনেস বা একটা মাল্টি বিলিয়ন ডলারের বা বিলিয়নস এন্ড বিলিয়নস ডলারের এম্পায়ার তৈরি করছে ওয়ার্ল্ড ওয়াইড। এর কারণ হচ্ছে পেশাদারিত্ব। তাদের যে কাজটা সেটা খুবই সিম্পল, সেটা যে কেউ করতে পারে, কিন্তু তারা এইটার মধ্যে একটা অসামান্য পেশাদারিত্ব যোগ করছে, একটা অসামান্য পেশাদারি নৈপুণ্য। এখন এই যে ম্যাকডোনাল্ডের বার্গার বানানোর সামনে এবং পিছনের যে আয়োজন, যেমন ধরেন তাদের হচ্ছে আহ, এই যে বিজ্ঞাপন, ব্র্যান্ড ব্যবস্থাপনা, গবেষণা, তারপর হচ্ছে মানব সম্পদ উন্নয়ন, এই যে আয়োজনগুলো, সেটা দেখলে আপনার মনে হবে যে তারা বার্গার বানাচ্ছে না, তারা তাজমহল বানাচ্ছে, তাই না? এই প্রত্যেকটা জিনিস ম্যাকডোনাল্ডের, এই যে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট কি হবে, কেমন হবে,
এবং সেটা কত কম খরচে তারা উৎপাদন করতে পারবে, আহ, মানে প্রত্যেকটা বিষয় নিয়ে তারা অনেক ডিটেইল রিসার্চ করে একটা রেসিপি তারা তৈরি করছে যেটা সারা পৃথিবীর সব মানুষের উপযোগী। এটা একটা বিরাট দক্ষযজ্ঞ ব্যাপার পিছনে ঘটে যাচ্ছে। এমন না যে তারা একটা মানে সকালবেলায় উঠে মনে হলো, যেটা আপনার বিভিন্ন ফাস্ট ফুডের দোকান আছে আমাদের অলিতে গলিতে মোড়ে মোড়ে, আহ, তাদের আসলে অত চিন্তা ভাবনা নাই যেটা ম্যাকডোনাল্ড করতেছে। তারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতেছে রিসার্চে। তাদের যে রিসার্চ ইনস্টিটিউট এর পিছনে আপনার বিজ্ঞাপন, ব্র্যান্ড ম্যানেজমেন্ট, এইসব পারপাসে তারা প্রচুর পয়সা খরচ করে এবং ওয়ার্ল্ডের সেরা সেরা মেধাবী মানুষগুলোকে হায়ার করতেছে এসব কাজের জন্য, তাই না? সো এই ছোট ছোট জিনিসগুলো আপনার কাজটাকে ভিন্ন জায়গায় নিয়ে যায়। এজন্য কাজ গুরুত্বপূর্ণ না, কি কাজ করতেছেন, কাজটা কিভাবে করতেছেন সেটা গুরুত্বপূর্ণ। ফর এক্সাম্পল, আমি কয়েকটা ছোট ছোট উদাহরণ দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন ধরেন রিক্সা চালানো। আপনি মনে করতেছেন ভাই আমি রিক্সা চালাই, এইটার চেয়ে নিচু প্রফেশন তো আর নাই। কিন্তু রিক্সা চালিয়েও মানুষ কোটিপতি হয়েছে, তারা তাদের জীবন বা জীবিকা শুরু করছে রিক্সা চালানো দিয়ে। এমনকি তারা হয়তো রিক্সা চালানোতে গেছে বাধ্য হয়ে, কারণ তাদের আর কোনো কাজের সুযোগ ছিল না। যে কারণে যেমন বাংলাদেশে অন্তত যারা রিক্সা চালায় তারা তো বাধ্য হয়েই রিক্সা চালায়, কারণ তাদের আর কোনো উপায় নাই। কিন্তু এই রিক্সা চালাতে গিয়েও যারা সেই জায়গার মধ্যে ওই প্রফেশনাল এলিমেন্ট গুলো যুক্ত করছে তারা এখন কোটিপতি। বলবেন কি বলেন ভাই, রিক্সা চালিয়ে আবার কোটিপতি হয় কেমনে? হ্যাঁ, রিক্সা চালিয়েও কোটিপতি হওয়া যায়। যেমন ধরেন এমন অনেক রিক্সাওয়ালা আছে, তাদের মধ্যে ওই লিডারশিপ, তাদের মধ্যে কমিউনিকেশন স্কিল আছে, সে রিক্সা চালায়, কিন্তু আস্তে আস্তে দেখা গেল যে সে রিক্সাওয়ালাদের লিডার হয়ে গেল। কিভাবে লিডার হলো? কারণ সে ওই যে রিক্সা চালাতে গিয়ে বিভিন্ন রকমের প্রবলেম হয়, রিক্সায় বিভিন্ন রকমের টেকনিক্যাল প্রবলেম দেখা দেয়। তো তখন কি করে, তারা একটা গ্যারেজে নিয়ে যায়। সো কিছু লোক আছে, সে স্মার্ট, সে চিন্তা করলো যে না, আমি গ্যারেজে নিবো কেন, আমি বরং এই যে রিক্সার যে যে প্রবলেম গুলো হয় সেগুলো আমি নিজে শিখবো। তো আস্তে আস্তে সে নিজে শিখে গেল, এবং শিখে যাওয়ার পরে তার মধ্যে ওই টেন্ডেন্সিটা আছে, তখন সে তার ফেলো রিক্সাওয়ালা যারা আছে, তারা আরো কলিগ যারা আছে আর অন্যান্য রিক্সাওয়ালা যারা আছে, তাদেরকে সে এই সার্ভিসটা দেয়। মানে প্রথমে হয়তো ফ্রি দেওয়া শুরু করছে। ওই কারো রিক্সা নষ্ট হয়ে গেলে মনে করে যে ওই যে অমুক আছে সুলতান ভাই, ওনার কাছে গেলে উনি এটা ঠিক করে দিতে পারবে। তো কারো প্রবলেম হলেই তা ওনার কাছে নিয়ে যায়। তারপরে যারা নতুন রিক্সাওয়ালা আসে ঢাকায়, তাদেরকে অনেকে রিক্সা ভাড়া দিতে চায় না গ্যারেজওয়ালারা। তো হয়তো সে গ্যারান্টার হচ্ছে, বলে যে ঠিক আছে আমি গ্যারান্টার, তাকে দাও একটা রিক্সা। তো আস্তে আস্তে সে অন্যান্য রিক্সাওয়ালাদের অভিভাবক হয়ে গেল। এরপরে তারা তখন তাকে সবাই মানে যে না, এই সুলতান ভাই হইতেছে বিপদের বন্ধু। সুলতান ভাইয়ের কাছে কোনো একটা সমস্যা নিয়ে গেলে একটা সমাধান পাওয়া যায়। এই আস্তে আস্তে দেখবেন যে তার একটা নেটওয়ার্ক তৈরি হয়ে গেল, তার একটা ফলোয়ার নেটওয়ার্ক তৈরি হয়ে গেল। তখন সে একটু গ্যারেজের মতো একটা দিয়ে বসে। একটা সময় তখন সে অন্যান্যদের তখন তার ফ্রি না, এরপর আস্তে আস্তে মানুষ তাকে পয়সা দেওয়া শুরু করলো, সেখান থেকে তার ইনকাম হচ্ছে। সে হয়তো কিছুদিন পর আরো দুইটা অ্যাসিস্ট্যান্ট রাখতেছে। এরপরে সে এখন পুরোপুরি পুরোদস্তুর গ্যারেজ, সে হয়তো নিজেই রিক্সা বানাচ্ছে, বানিয়ে এখন ভাড়া দিচ্ছে। তারপরে একটা সময় আস্তে আস্তে দেখা গেল যে তার কিছু কিছু যন্ত্রপাতি, সে একটু খোঁজ খবর নিয়ে দেখলো যে এই যন্ত্রপাতিগুলো কোত্থেকে আসে। এই রিক্সার বেয়ারিং আছে, রিক্সার স্ক্রু আছে, টায়ার আছে, টিউব আছে, এগুলো কোত্থেকে আসে? এগুলো চায়না থেকে ইম্পোর্ট করে। তো কিভাবে কিভাবে ইম্পোর্ট করে সে হয়তো একটু খুঁজে মুজে এটার একটা রাস্তা বের করে ফেলছে। আবার তার কাছ থেকে সেগুলো নিচ্ছে। তাহলে সে ইম্পোর্টার। এখন দেখা গেছে যে প্রতি মাসে তার এরকম 1, 2, 4, 10 কোটি টাকার রিক্সার পার্টস, বিভিন্ন জিনিস সে ইম্পোর্ট করে। এখন সে কোটিপতি। কিন্তু সে শুরু করলো কি দিয়ে? রিক্সা চালানো দিয়ে। তো এরকমই আপনার, আপনার যদি ওইরকম আপনি যেই জায়গায় থাকেন সেই জায়গা থেকে যদি আপনার এরকম একটা চিন্তা থাকে, আস্তে আস্তে কিন্তু আপনি উপরে উঠতে পারবেন। এটা আমেরিকায়ও আছে, যেমন একজনে হয়তো ট্যাক্সি চালানো দিয়ে শুরু করছে। তো ট্যাক্সি চালানো দিয়ে শুরু করে উনি আস্তে আস্তে ট্যাক্সি ড্রাইভার যারা আছে তাদের সাথে একটা রিলেশন বিল্ড করা শুরু করছে। মানে উনি শুধু ওনার মতো না, আরেকজন একটু পাশে আসলে তার সাথে একটু কথা বলতেছে, হয়তো একটা নাম্বারটা রেখে দিচ্ছে, আবার একটু ফোন করতেছে, এসএমএস করতেছে, ফলো আপ করতেছে, কাছাকাছি থাকলে একসাথে বসে একটু চা খাচ্ছে বা চা খাওয়াচ্ছে। আস্তে আস্তে ওনার একটা নেটওয়ার্ক তৈরি হয়ে গেল। একটা সময় ওনারাও কিন্তু এরকম গাড়ির গ্যারেজ দিয়ে বসতেছে, এখানে অনেকের এরকম গ্যারেজ আছে, কারণ যারা ট্যাক্সি চালায় তাদের গাড়ি ভাড়া নিতে হয়, অনেকের তো নিজের গাড়ি নাই। তো এখন দেখা গেছে যে ওনার এরকম একটা গ্যারেজ আছে, সেখানে 500 গাড়ি,
সেগুলো ভাড়া দিচ্ছে। ওনার কিন্তু এখন আর ট্যাক্সি চালানো লাগে না। ওই যে 500 জন ওনার কাছ থেকে ভাড়া নিয়ে চালাচ্ছে, উনি এখন মোটামুটি মিলিয়নিয়ার হয়ে গেল এই গাড়ি ভাড়া দিয়ে। তাই এখন এই যে 500 নেট ট্যাক্সি ড্রাইভারের সাথে উনি তো নেটওয়ার্ক তৈরি করছে। নেটওয়ার্ক না করলে হয়তো 100 জনের সাথে উনি ওরকম ঘনিষ্ঠতা তৈরি করছে, সেই 100 জন আবার গড়ে 5 জন করে রেফার করছে, সেখান থেকে ওনার 500 ক্লায়েন্ট তৈরি হয়ে গেছে। সো উনি শুধু ট্যাক্সি চালানোর মধ্যেই সীমাবদ্ধ রাখে নাই নিজেকে, উনি আস্তে আস্তে নেটওয়ার্ক বিল্ড করছে, যে কারণে ওনার জন্য আস্তে আস্তে আরো আরো সুযোগ তৈরি হয়েছে। সো প্রত্যেকটা জায়গায় এরকম, আপনি একটা ভালো রেস্টুরেন্ট দিয়ে দিলেন, হ্যাঁ আপনি হয়তো ভালো বিরিয়ানি বানাতে পারেন, বা কেউ ভালো মোরগ পোলাও বানাতে পারে, তারপর আস্তে আস্তে আপনি কি করলেন, ফ্র্যাঞ্চাইজ। এই যে ম্যাকডোনাল্ড যেটা করলো, ফ্র্যাঞ্চাইজ। ম্যাকডোনাল্ড যে বিলিয়ন ডলারের বিক্রি করে, সেটা তো একটা আউটলেট থেকে বিক্রি করে না। ম্যাকডোনাল্ডের সারা পৃথিবীতে প্রায় 37,000 আউটলেট আছে। তো তার মানে কি, তারা শুধু বার্গার বিক্রি করে না, তারা মূলত ফ্র্যাঞ্চাইজ বিক্রি করে, তারা বিজনেস অপরচুনিটি বিক্রি করে, তারা আরো নতুন নতুন বিজনেসম্যান ক্রিয়েট করছে। যে দেখো আমরা সবকিছু রিসার্চ করছি, আমরা সবকিছু সেই রেসিপি তৈরি করছি, আমরা আমরা ব্র্যান্ড বিল্ড করছি। সো তোমার এত কিছু বোঝার দরকার নেই, তুমি শুধু আউটলেট নিবা, সেটা লোকেশন কোথায় হবে, সেটা ডিজাইন কি হবে, ইন্টেরিয়র এক্সটেরিয়র সব আমরা ডিজাইন করে রাখছি, আমরা সব প্ল্যান করে রাখছি। সেটার সফটওয়্যার, সেটার তারপরে সেটার বান কোত্থেকে আসবে, সেটার পটেটো কোত্থেকে আসবে, সেগুলো সব রিসার্চ করা আছে ম্যাকডোনাল্ডের। সেটার বিজ্ঞাপন কি হবে, ব্র্যান্ডিং কি হবে, লোগো কি হবে, সব বানানো আছে। সো ইউ ডোন্ট হ্যাভ টু থিঙ্ক এনিথিং অ্যাবাউট ইট। সো তুমি জাস্ট আমার ফ্র্যাঞ্চাইজটা নিবা, এবং এরপরে দেখবা যে মানুষ লাইনে এসে দাঁড়ায় আছে। এই মানুষ এগুলো কোত্থেকে আসছে, কোথায় যাচ্ছে, আপনার এগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আপনি ম্যাকডোনাল্ডের সাইনবোর্ড লাগাই দিলে দেখবেন যে কাস্টমার এসে লাইন ধরছে। সো সেইটা ম্যাকডোনাল্ড করলো, এবং ম্যাকডোনাল্ড এভাবে 37,000 আউটলেট তৈরি করছে, বা 37,000 ফ্র্যাঞ্চাইজ। সেখান থেকে ম্যাকডোনাল্ডের $21 বিলিয়ন বার্গার বিক্রি হয় বছরে। 21 বিলিয়ন। আপনি চিন্তা করেন, যেখানে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় যে হেলিকপ্টার নির্মাতা প্রতিষ্ঠান বেল হেলিকপ্টারের বার্ষিক আয় হচ্ছে $3.25 বিলিয়ন, যেখানে ম্যাকডোনাল্ড বার্গার বিক্রি করে, ম্যাকডোনাল্ডের ইনকাম হচ্ছে $21 বিলিয়ন পার ইয়ার। সো এজন্য আপনাকে ওই যে হেলিকপ্টার বানানো শিখতে হবে না, আপনি যেটা করতেছেন সেটার মধ্যে একটু বৃত্তের বাইরে চিন্তা করেন, যে ভাই আমি ট্যাক্সি চালাচ্ছি, এইটা করেই আমি মিলিয়নিয়ার হতে পারি, এবং আমাকে সারা জীবন ট্যাক্সি চালাতে হবে না। আমি যেটা করব সেটা হচ্ছে একটু একটু করে আমি আস্তে আস্তে আমার কমিউনিটিতে নেটওয়ার্ক তৈরি করি, আমি তাদেরকে একটু এডিশনাল সার্ভিস দিই, আমি তাদেরকে নিয়ে একটা ক্লাব তৈরি করি, মানে সামথিং একটু একটু এডিশনাল, একটু বিয়ন্ড এন্ড অ্যাবাভ। আপনি যখন চিন্তা করবেন তখনই আপনি দেখবেন যে আরে আসলে তো আমি এভাবে চিন্তা করিনি। অনেক ছোট ছোট জিনিস আপনার, টম ক্রুজের একটা সিনেমা আছে, সিনেমাটার নাম হচ্ছে ককটেল। অনেক আগের সিনেমা, অনেক পুরনো সিনেমা। মানে টম ক্রুজ মিলিটারিতে ছিল, তো একটা যুদ্ধ থেকে মানে যখন ফিরছে তখন তো তার কিছু একটা করা লাগবে, মানে আর্মি থেকে রিটায়ার করার পরে তখন সে ডিসাইড করছে যে সে বারটেন্ডার হবে। তো বারটেন্ডিং অবশ্য আমেরিকায় খুবই ফ্যাসিনেটিং একটা প্রফেশন, মিক্সোলজিস্ট আর কি, যারা আপনার ড্রিঙ্কস ট্রিঙ্কস তৈরি করে। সো তখন বলতেছে, আহ, টম ক্রুজ বলতেছিল আর কি একটা বারের ডেস্কে বসে, যে উই আর সারাউন্ডেড বাই মিলিয়নিয়ার্স। বলে যে কিরকম, তখন ওই যে বারের ইয়ার মধ্যে থাকে না, যে টুথপিক থাকে, বারের যে টেবিল ডেস্ক সেটার উপরে যে টুথপিক কতগুলো সাজানো থাকে। তো বলতেছে যে এই টুথপিকটা যে বানাইছে সে কিন্তু মিলিয়নিয়ার। এখন আপনি বলেন টুথপিক বানানো কি কোনো রকেট সায়েন্স? টুথপিক বানানো, টুথপিক কি এই যে বাঁশের কঞ্চি চিকন চিকন করে এরকম যে মানুষ দাঁত খোঁচায় যে এটা, বাট যেই লোকটা এই দাঁত খোঁচানির ব্যবসা করে সেও কিন্তু মিলিয়নিয়ার। তারপরে হচ্ছে এই যে স্ট্র, আচ্ছা বলেন তো এই যে আপনার প্লাস্টিকের যে স্ট্র, এটা কি হেলিকপ্টার বানানোর মতো স্কিল দরকার নাকি এই স্ট্র বানানোর? কিন্তু যে স্ট্রর ব্যবসা করে সেও কিন্তু মিলিয়নিয়ার। তারপরে হচ্ছে আপনার এই যে প্লাস্টিক কাপ বা পেপার কাপ বিক্রি করে কিন্তু মানুষ মিলিয়নিয়ার হয়ে যাচ্ছে। সো তার মানে কি, এই যে ছোট ছোট সুযোগগুলো সেগুলো আমাদের চোখে পড়ে না, কারণ আমরা মনে করি যে ভাই বিসিএস পরীক্ষায় যদি আমি না টিকতে পারি তাহলে আমার জীবন বৃথা, তাহলে আর আমি জীবনে কিছু হইতে পারবো না, তাইলে আর আমার পক্ষে পয়সা কামানো সম্ভব না, আমার পক্ষে আর উন্নতি করা সম্ভব না। বাট আপনি যে কোনো একটা কাজ করে, বা আমি যদি একবারে জাহাজের ব্যবসা করি, ওই রকম যদি আমি একটা কন্ট্রাক্ট পাই বড়, আপনার বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টের কন্ট্রাক্ট যদি না পাই, তাহলে তার আমি ব্যবসায়ী হইলাম না। না ভাই, আপনি টুথপিক ব্যবসা করেও মিলিয়নিয়ার হইতে পারেন। আবার ওই পাওয়ার প্ল্যান্টের লাইসেন্স পেয়েও কিন্তু শেষ পর্যন্ত আপনি ঋণ খেলাপি হইতে পারেন, উল্টা দেখা গেল যে পরে জেলে। সো এই জন্য নির্দিষ্ট করে কোনো প্রফেশন না, বরং প্রফেশনালিজম সেটা ম্যাটার করে।
আপনার কর্নেল স্যান্ডার্স মানে এই ফ্র্যাঞ্চাইজের কনসেপ্টটাকে জনপ্রিয় করছে কেএফসি। কেএফসি স্টিল ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ফ্র্যাঞ্চাইজ। মানে আপনি যদি ফ্র্যাঞ্চাইজ ডিরেক্টে যান সেখানে গেলে দেখবেন যে কেএফসি এখনো পর্যন্ত এক নাম্বার। হ্যাঁ, ম্যাকডোনাল্ডের সাথে তাদের খুব হেভি ফাইট হচ্ছে আর কি। কখনো ম্যাকডোনাল্ড এক নাম্বার, কখনো কেএফসি এক নাম্বার, মানে ফ্র্যাঞ্চাইজ হিসাবে। সো এই যে কর্নেল স্যান্ডার্স যখন ওনার এই বিজনেস মডেল সেল করতে যায়, উনি 1,000 ব্যবসায়ীর সাথে কথা বলছে। 1,000 ব্যবসায়ীর সাথে কথা বলার পরে উনি ওনার ফার্স্ট ফ্র্যাঞ্চাইজটা সেল করতে পারছে। এখন কথা হচ্ছে যে এইটা আমাদের কাছে খুব অস্বাভাবিক মনে হয়, কিন্তু এটাই সাফল্যের সাধারণ মূলনীতি। কর্নেল স্যান্ডার্স যখন 1,000 ব্যবসায়ীর সাথে কথা বলছে, তখনও 1,000 ব্যবসায়ী কেন কর্নেল স্যান্ডার্সকে রিজেক্ট করছে? কারণ তখনও পর্যন্ত কর্নেল স্যান্ডার্সের যে বিজনেস মডেল সেটা ছিল কল্পকাহিনী। কর্নেল স্যান্ডার্সের রেসিপিতে মানুষের কোনো আস্থা ছিল না, সেটা তখনও কোনো বিগ ব্র্যান্ড না, কাস্টমারের সেটাতে আগ্রহ নাই। সো ব্যবসায়ীরা চিন্তা করলো যে আমি তোমার ফ্র্যাঞ্চাইজ নেব, আহ, সেটা সেই কনসেপ্টও তখন একেবারে নতুন। সো আগ্রহ দেখায়নি। বাট প্রথম ফ্র্যাঞ্চাইজি যখন সাকসেসফুল হলো, যে না কেএফসি, কারণ হচ্ছে কর্নেল স্যান্ডার্স সেটা এনশিওর করছে যে হ্যাঁ, তার এই কেএফসি সাইনবোর্ড যারা লাগাবে সেখানে যেন কাস্টমার লাইন ধরে দাঁড়ায় থাকে, এইটা কর্নেল স্যান্ডার্স এনশিওর করছে। সে একটা প্রপার বিজনেস মডেল ডেভেলপ করছে, এবং যখনই তার প্রথম ফ্র্যাঞ্চাইজি সাকসেসফুল হলো, আস্তে আস্তে অন্য অন্য ব্যবসায়ীরা আগ্রহ দেখানো শুরু করলো, এবং আস্তে আস্তে কেন্টাকির সীমানা ছাড়িয়ে সেটা সারা পৃথিবীতে এক্সপ্যান্ড করছে। সো আপনি চিন্তা করেন যে আহ, আমাদের যে কোনো একটা কাজ, অথচ এই যে ফ্রাইড চিকেন এই তো সিম্পল জিনিস। আপনি ফ্রাইড চিকেন কি লাগে আপনার, মানে একটা মুরগি, সেটা হচ্ছে আপনি কি করবেন, তেলে ভাজবেন, এই তো। খুবই সিম্পল একটা জিনিস, কিন্তু এটা বিক্রি করে বিলিয়নিয়ার হয়ে গেল একদম। মানে $1 বিলিয়ন ফ্রাইড চিকেন সেল করতেছে। তো তার মানে কি, ছোট ছোট অনেকগুলো এলিমেন্ট তারা যুক্ত করছে, যে কারণে তাদের মানে আরেকজন তাদেরকে ধরতেই পারতেছে না। মানে আরেকজন ফ্রাইড চিকেনের ব্যবসা করতেছে, তার সাথে একেবারে আসমান জমিন তফাৎ। মানে আরেকজনও ভালো ফ্রাইড চিকেন বানায়, এমনকি এরকম অনেক ফ্রাইড চিকেন বা বার্গার কোম্পানি আছে যারা ম্যাকডোনাল্ডের থেকে ভালো বার্গার বানায় ইনফ্যাক্ট, এটা নিশ্চিত। মানে যেমন ধরেন পিৎজা, আমরা মনে করি পিৎজা মানে ডমিনোসের পিৎজা কিন্তু কম্পারেটিভলি অনেক সস্তা পিৎজা। মানে আমেরিকায় আপনার এই যে বিভিন্ন নেইবারহুড পিৎজা শপ আছে, মানে জর্জ পিৎজা, আপনার এই যে হ্যারিস পিৎজা, এরকম টমস পিৎজা, মানে বিভিন্ন জন আছে এরকম মোড়ে মোড়ে তাদের পিৎজা শপ আছে। এবং এদের পিৎজার দাম কিন্তু আপনার ডমিনোসের পিৎজার থেকে অনেক বেশি। যেমন ধরেন ডমিনোসের একটা পিৎজা নর্মালি হচ্ছে $16 to $20, কিন্তু এই একই সাইজের একটা পিৎজা যদি আমি এরকম নেইবারহুড কোনো একটা পিৎজা শপ থেকে কিনি, তাহলে সেটার দাম ডাবল হবে, অলমোস্ট $40। সেটা অনেক এক্সপেন্সিভ, কারণ সেটার টেস্ট কমপ্লিটলি ডিফারেন্ট। সেটা আরো টেস্টি, কিন্তু এই ইয়া থেকে, ডমিনোসের পিৎজা থেকে বা পিৎজা হাটের পিৎজা থেকে সেগুলো আরো অনেক টেস্টি। যেমন ম্যাকডোনাল্ডের বার্গারের থেকে অনেক টেস্টি বার্গার বানায়, এবং এই কারণে অনেকে ম্যাকডোনাল্ডে যায় না। অনেকে যারা সত্যিকার অর্থে বার্গার পছন্দ করে বা যারা ফাস্টফুড পছন্দ করে, তাদের অনেকে আছে ম্যাকডোনাল্ডে যায় না, যে ম্যাকডোনাল্ড হইতেছে গিয়া একবারে কমন একটা টেস্ট আর কি। বাজার মানে যারা বেশিরভাগ মানুষ খায়, ওকে ঠিক আছে, একটা কমন টেস্ট। বাট অনেকে আছে এর থেকে আরো অনেক ভালো বার্গার বানায়, কিন্তু তারা ম্যাকডোনাল্ডের থেকে ভালো বার্গার বানানোর পরও তারা ম্যাকডোনাল্ডের মানে 1,000 ভাগের 1 ভাগ ব্যবসাও করতে পারে না, বা 1,00,000 ভাগের 1 ভাগ ব্যবসাও করতে পারে না। তাহলে ম্যাকডোনাল্ড 1 লক্ষ গুণ বা বেশি বিজনেস কিভাবে করতেছে? কারণ ওই যে বললাম, তারা হয়তো শুধু বার্গার বানানো নিয়েই বসে নাই, তাদের ব্র্যান্ডিং, তাদের মার্কেটিং, তাদের এই যে আরো আরো অনেক ছোট 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 জিনিসগুলোকে তারা একত্র করছে। তো এগুলো সব মিলিয়ে এগুলো হচ্ছে প্রফেশনালিজম। মানে দুইজনের কিন্তু প্রফেশন সেম, দুজনেই বার্গার বানায়, কিন্তু একজন বার্গার বিক্রি করে বিলিয়নিয়ার, আর আরেকজন হয়তো কোনো রকমে, হ্যাঁ ঠিক আছে, উনিও বার্গার বিক্রি করে, ওনারও কিছু হয়তো প্রফিট হয়, সেটা দিয়ে মোটামুটি ওনার চলে যাচ্ছে। আর আরেকজন বার্গার বিক্রি করে রীতিমতো $1 বিলিয়ন কর্পোরেশন বিল্ড করে ফেলছে, দুজনেই কিন্তু বার্গারই বানায়। সো এই যে প্রফেশনালিজম দ্যাট ম্যাটার্স। প্রফেশনালিজম, ছোট ছোট জিনিস, একজন শেফ আর একজন এরকম মানে ওয়ার্ল্ড ফেমাস শেফ, পার্থক্য কি? ওই যে কালকেও বলছিলাম যে সেশনটায়, যে আমাদের দাদি নানিরা কিন্তু রান্না করতেছে, ওনারাও 20-30 বছর ধরে রান্না করতেছে, অথচ এই 20-30 বছর ধরে একজন কিন্তু ওয়ার্ল্ডের ফেমাস শেফ হয়ে যাচ্ছে। ওই যে সল্ট বে, তাই না? এরকম অনেক শেপ আছে, অনেক টার্কি শেপ আছে, এরকম ওয়ার্ল্ডের অনেক নামি দামি শেপ আছে।
যারা রীতিমতো মাল্টিমিলিয়নিয়ার, যারা 7 ফিগার, মানে আপনার মিলিয়নস অফ ডলার ইনকাম করে এভরি ইয়ার, তারা শেফ মূলত। এখন এই প্রফেশনাল শেফ আর আমরা যারা প্রতিদিন রান্না করি, আমাদের পার্থক্যটা কি? অ্যাটেনশন টু ডিটেল, তাই না? আপনাকে যদি বলি যে আচ্ছা ঠিক আছে, আপনি বলবেন হ্যাঁ, তো তারাও তো এই একই জিনিস দিয়ে রান্না করে। হ্যাঁ, তারাও লবণ মরিচ, তারপরে এই সব মশলা টশলা এগুলো দিয়ে রান্না করে, একই জিনিস। কিন্তু এই একই জিনিসের মধ্যেই দেখা গেল যে আকাশ পাতাল তফাৎ, মানে শেষ পর্যন্ত রেজাল্টে। কারণ কি, যেমন আমি কতগুলো ছোট ছোট উদাহরণ দিই আপনাদের, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ফর এক্সাম্পল, এক বোতল ওয়াইন, ওয়াইনের দাম হয় $5, আবার এক বোতল ওয়াইনের দাম $5,000। এবং ওয়াইনের বেলায়, ওয়াইনের উদাহরণটা এই জন্য দিচ্ছি, ওয়াইন হচ্ছে বাই ল, এটার মধ্যে 100% গ্রেপ জুস থাকতে হবে। ওয়াইনের মধ্যে আপনি গ্রেপ জুস ছাড়া অন্য কোনো কিছুর এক ফোঁটাও ব্যবহার করতে পারবেন না, 100% গ্রেপ জুস। ইনফ্যাক্ট গ্রেপের নামই হচ্ছে ওয়াইন, মানে ফ্রেঞ্চ শব্দ, গ্রেপের ফ্রেঞ্চ হচ্ছে ভিন, মানে ভিন শব্দের অর্থ হচ্ছে আঙ্গুর। ভিন ইয়ার্ড মানে হচ্ছে আঙ্গুর বাগান। তো এই ভিনকেই ইংরেজিতে বলে ওয়াইন। তার মানে ওয়াইন মানে হচ্ছে মেনলি আঙ্গুর। এবং ওয়াইনের বোতলের মধ্যে 100% গ্রেপ জুস থাকতে হবে, এক ফোঁটা অন্য কোনো জুস বা অন্য কোনো লিকুইড থাকতে পারবে না, 100% গ্রেপ জুস থাকতে হবে। তো এখন আম, এবং অন্য জন্য কোনো কিছু যেহেতু থাকে না, শুধু গ্রেপ জুস থাকে আর হচ্ছে ইস্ট। সো ইস্ট বাতাসেই আছে, বাট যারা ওয়াইন আর মেকার, তারা এক ধরনের ইস্ট কাল্টিভেট করে আর কি, সেটাকে বলে জেনেটিক্যালি মডিফাইড ইস্ট। দেখেন, খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ লাগে দেখতে, সেটাকে তারা জেনেটিক্যালি মডিফাই করছে টু বিল্ড সাম সার্টেন ক্যারেক্টার। সো কথা হচ্ছে, তাহলে এখন আসেন, এই যে গ্রেপ জুস আর ইস্ট, এই দুইটার মধ্যে মিলিয়নস অফ ভ্যারাইটি, এর মধ্যেই হচ্ছে দামের এত বিরাট পার্থক্য তৈরি হয়। এর কারণ হচ্ছে কি, পৃথিবীতে 1,000 রকমের গ্রেপ আছে। তাই না? আপনি বলবেন যে আচ্ছা, তাহলে তো ওয়াইন কিভাবে তৈরি হয় বুঝে ফেললাম, গ্রেপ জুস। মানে আপনি একটু গ্রেপ জুস নেবেন, নিয়ে সেটার মধ্যে ইস্ট যোগ করে দিবেন, তাহলে ওয়াইন হয়ে গেল। সিম্পল ফর্মুলা। বাট এই যে গ্রেপ, গ্রেপের মধ্যে 1,000 রকমের গ্রেপ আছে। তো 1,000 রকমের গ্রেপ দিয়ে ওয়াইন তৈরি হয় না, ওয়াইন মেনলি তৈরি হয় হচ্ছে 6 প্রজাতির গ্রেপ দিয়ে। হ্যাঁ, এবং এই জন্য ওয়াইনের বোতলের মধ্যে যে নামটা লেখা থাকে সেটা মূলত গ্রেপের জাত। দেখবেন ক্যাবার্নে সোভিয়ন বা সোভিয়ন ব্লঙ্ক, ভিনো নোয়ার, এগুলো হচ্ছে আঙ্গুরের জাত। যেমন ধরেন আমের জাত আছে না, ফজলি আম, ল্যাংড়া, হিমসাগর, এগুলো হচ্ছে আমের জাত। এরকম আঙ্গুরের জাত আছে। এখন আপনি বলবেন, ও আচ্ছা বুঝছি, তাহলে সোভিয়ন ব্লঙ্ক হচ্ছে সবচেয়ে ভালো জাতের আঙ্গুর, ফ্যান্টাস্টিক, এবার তো আমি তাহলে ওয়াইন বানায় ফেলতে পারবো ভালো। এই সোভিয়ন ব্লঙ্ক সারা পৃথিবীর সব জায়গায় ভালো হয় না। কিছু কিছু জায়গা আছে, সেই জায়গার সোভিয়ন ব্লং দিয়ে আপনি ভালো আঙ্গুর, মানে সোভিয়ন ব্লং ভালো হয়। যেমন আম, সারা পৃথিবীর সব জায়গায় তো আম ভালো হয় না, বাংলাদেশেরও সব জায়গায় আম ভালো হয় না। যেমন আমেরিকার আম সবচেয়ে খারাপ, আমেরিকায় ভালো আম হয় না। ইনফ্যাক্ট আমেরিকায় যেগুলো ইম্পোর্ট করে সেগুলো খুবই জঘন্য আর কি, মানে বাংলাদেশের আমের স্বাদের সাথে এগুলোর কোনো তুলনাই চলে না, বিশ্রী স্বাদ। মানে বাংলাদেশে, আমরা যারা বাংলাদেশের আম খেয়ে অভ্যস্ত, আমাদের কাছে ওইটা মানে মুখে দেওয়ার মতো না, বিশ্রী। আহ, তো কারণ বাংলাদেশ থেকে আম ইম্পোর্ট করতে দেয় না আর কি, এখনো পর্যন্ত দিচ্ছে না কোনো কারণে। সো যেসব আম ওই যে ফ্লোরিডা টরিডার দিকে কিছু হয়, কিন্তু এগুলার স্বাদ একেবারেই ভালো না। মানে বাংলাদেশ, কারণ বাংলাদেশেরও তো সব জায়গায় আম ভালো হয় না। আমাদের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সেখানে আম ভালো হয়, পুরো রাজশাহীতে হয়, তার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ আরো ভালো। ঠিক এই সোভিয়ন ব্লঙ্কের বেলায়ও তাই। সোভিয়ন ব্লঙ্ক সবচেয়ে ভালো হয় হচ্ছে ফ্রান্সের একটা জায়গা আছে, সেটার নাম হচ্ছে কনিয়াক। এই যে আপনারা নাম শুনছেন বিভিন্ন স্পিরিটের, যে কনিয়াক, কনিয়াক ইজ আ ব্র্যান্ডি। বাট এই ব্র্যান্ডিটা যখন ওই ফ্রান্সের কনিয়াক রিজিয়নের গ্রেপ দিয়ে তৈরি হবে, তখন সেটার নাম হবে কনিয়াক। এবং এটা জিওগ্রাফিক্যালি প্রোটেক্টেড আইডেন্টিটি। আপনি অন্য কোনো জায়গায় ব্র্যান্ডি বানিয়ে সেটার নাম কনিয়াক দিতে পারবেন না, কারণ এটা ফ্রান্সের একটা ডিস্ট্রিক্ট। এবং এটা ফ্রান্স সরকার আইন করে এটা করা হয়েছে যে কনিয়াক মানে হচ্ছে ওইটা কনিয়াক রিজিয়ন থেকে আসতে হবে, বা কনিয়াক রিজিয়নের যে গ্রেপ সেটা থেকে তৈরি হতে হবে। আবার কনিয়াকেরও সব জায়গায় ভালো আঙ্গুর হয় না, মানে কনিয়াকের সব আঙ্গুরই ভালো, কিন্তু ভালোর মধ্যেও তো আরো ভালো আছে, বেস্ট অফ দ্য বেস্ট। সেই আঙ্গুরটা তৈরি হয় হচ্ছে শ্যাম্পেন রিজিয়নে। মানে শ্যাম্পেন, এই যে আমরা অনেক সময় নাম শুনি শ্যাম্পেন শ্যাম্পেন, শ্যাম্পেন হচ্ছে ফ্রান্সের একটা জায়গা। মানে এটা কনিয়াক রিজিয়নের মধ্যেই আরেকটা, যেমন ধরেন রাজশাহী হচ্ছে বিভাগ, রাজশাহী বিভাগের মধ্যে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। ঠিক এরকম কনিয়াক হচ্ছে বিভাগ, কনিয়াক বিভাগের মধ্যে একটা ডিস্ট্রিক্ট হচ্ছে শ্যাম্পেন।
সেই শ্যাম্পেন রিজিয়নের মধ্যে যেই সবিয়ান ব্লংটা হবে সেটা হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট সবিয়ান ব্লং আঙ্গুর। এবং সেই আবার শ্যাম্পেনের মধ্যে আবার অনেকগুলো রিজিয়ন আছে, গ্র্যান্ড শ্যাম্পেন, পিটার শ্যাম্পেন, এরকম বর্ডারিজ, এরকম অনেকগুলো জায়গা আছে। তার মানে শ্যাম্পেনের মধ্যে সবচেয়ে ভালো শ্যাম্পেন তৈরি হয় কোথায়? ওই যে গ্র্যান্ড শ্যাম্পেনে। সেই জায়গায় যে আঙ্গুরটা হয় সেটা দিয়ে যে ওয়াইন তৈরি হয় সেটার নাম দেওয়া হয় হচ্ছে শ্যাম্পেন, সেটা স্পার্কলিং ওয়াইন। সো সেটাকে শ্যাম্পেন বলা হয়। তার মানে এটাও জিওগ্রাফিক্যালি প্রোটেক্টেড আইডেন্টিটি। যদিও আমেরিকানরা কিছু শ্যাম্পেন বানায়, সেটা হচ্ছে ফ্রান্সের সাথে আমেরিকার একটা চুক্তি আছে, সেই চুক্তি মোতাবেক তারা এই নামটা ব্যবহার করতে পারে এবং এটার জন্য ওই যে ফ্রান্স সরকারকে কিছু রয়্যালটি দিতে হয়। তাহলে চিন্তা করেন, এখন আমরা এতক্ষণ প্রথমে দেখলাম কি ও আচ্ছা গ্রেপ জুস, কিন্তু পরে দেখলাম যে না, গ্রেপ হইলেই হবে না, কোন জাতের গ্রেপ, সেই গ্রেপটা আবার কোন জায়গায় তৈরি হলো। আবার আপনি যদি গ্র্যান্ড শ্যাম্পেনে যান, সেখানেও সব ভিনিয়ার্ডের আঙ্গুর একরকম হয় না, কারণ পৃথিবীর প্রত্যেকটা ভিনিয়ার্ড আলাদা। ভিনিয়ার্ড তো ওই যে চা বাগানের মতো, আপনার এই যে পাহাড়ি ঢালের মধ্যে তারা আঙ্গুর চাষ করে। সো এটা সানলাইট, সবগুলো ভিনিয়ার্ডে একই ধরনের সানলাইট পড়ে না, একই ধরনের মানে কি বলা যায়, পানি নিষ্কাশনের ব্যবস্থা হুবহু একই রকম না, যে কারণে প্রত্যেকটা ভিনিয়ার্ডের আঙ্গুর আলাদা। এবং আরেকটা বিষয়, যেমন ধরেন গত 100 মানে প্রতি বছর ক্যালেন্ডার, ওয়েদার ক্যালেন্ডার তো একরকম থাকে না, যে এই বছর আজকে আমি আঙ্গুরটা আঙ্গুরে ধরেন ফুল আসলো, তো সেই দিনই বৃষ্টি হলো, কিন্তু আগামী বছর বা আগামী সিজনে ঠিক একই দিনে তো আর বৃষ্টি হবে না, একই পরিমাণ বৃষ্টি হবে না, সেই দিন হয়তো ওই দিন ছিল রোদ। সো ওয়েদারের ক্যালেন্ডার প্রতি বছর যেহেতু একরকম হয় না, সে কারণে প্রতি বছর আঙ্গুরও একরকম হয় না। তা আঙ্গুরের মধ্যে রকম আছে, যেমন ধরেন দেখা যাবে যে গত 100 বছরের মধ্যে সবচেয়ে ভালো আঙ্গুর তৈরি হয়েছে হলো 1976 সালে। তো এই জন্য এই আঙ্গুরের মানে ওয়াইনের বোতলের মধ্যে লেখা থাকে 1976, এটাকে বলে ভিনটেজ, মানে এটা হচ্ছে কোন সালের আঙ্গুর দিয়ে বানাইছে, তাহলে সেটার উপরে ডিপেন্ড করে। তার মানে একটা আঙ্গুরের, তাহলে দেখেন এই এই যে আঙ্গুর দিয়ে আপনি ওয়াইন বানাবেন, সেইটার মধ্যেও কত রকমের ভ্যারাইটি আছে, কত রকমের বিষয় আছে। এই ঠিক রান্না বান্নার বেলায়ও আমি এই একটা উদাহরণ দিলাম, এইটা রান্না বান্নার বেলাতেও, রান্না বান্নার বেলাতে যেমন ধরেন আপনার বিয়ারের 4টা ইনগ্রিডিয়েন্ট, এর মধ্যে একটা ইনগ্রিডিয়েন্ট হচ্ছে পানি। তা আপনি বলবেন ও আচ্ছা, পানি তো পানি, সিম্পল। না, পানি তো পানি না, পানির মধ্যে 100 রকমের পানি আছে, কি পানি দিয়ে বানাবেন সেটার উপরে বিয়ারের কোয়ালিটি ডিপেন্ড করবে। বিয়ারের বিশেষ করে কালার, কালার এবং টেস্ট দুইটাই পানির উপরে নির্ভর করে। যেমন ধরেন একটা সময় ওয়াটার ট্রিটমেন্ট টেকনোলজি ছিল না, তো তখন বিয়ার তৈরিতে একবারে হেরিটেজ হচ্ছে জার্মানির, মানে জার্মানি এক ধরনের বিয়ার বানায় সেটাকে বলে লগর বিয়ার, আর ব্রিটিশরা যে বিয়ার বানায় সেটাকে বলে এল। সেগুলো যে আপনার একটা হচ্ছে কোল্ড টেম্পারেচারে ব্রিউ করে, তারপরে হচ্ছে ইস্টের ক্যাটাগরি ভিন্ন আর কি, এল ইস্ট এবং লগর ইস্ট আলাদা। তো জার্মানি যখন এই যে বিশেষ করে বাভারিয়া, এই যে যেখানে আপনার বিএমডব্লিউ বানায়, বাভারিয়া মোটর ওয়ার্কস, এই বাভারিয়া একসময় বিখ্যাত ছিল হচ্ছে বিয়ারের জন্য, তাই না? তারা ওয়ার্ল্ড ফেমাস বিয়ার তৈরি করতো, এখনো অনেক বড় বড় বিয়ার কোম্পানি হচ্ছে আপনার জার্মানির। সো তখন তারা যেটা করতো সেটা হচ্ছে যে বিয়ার যখন তৈরি করতো, বিশেষ করে বাভারিয়া বা মিউনিখের যে পানি সেটা ছিল হার্ড ওয়াটার, মানে সেটার মধ্যে আপনার আপনার ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ বেশি ছিল, যে কারণে তারা যখন বিয়ারটা ব্রিউ করতো, আপনার ওই পানির কারণে তাদের বিয়ারটা ঘোলা হয়ে যেত। এখন বিয়ার এবং ওয়াইনের বেলায় খুব গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট হচ্ছে কালার, মানে সেইটা দেখতে কেমন, সেটা খুব গুরুত্বপূর্ণ। এমনকি যে কোনো ফুডের বেলাতেও, আপনার ফুডটা শুধু টেস্টি হলে হবে না, সেটা দেখতেও ভালো দেখাইতে হবে, এবং সেটার প্রেজেন্টেশন, সেটা রুচিসম্মত হইতে হবে, তা না হলে মানুষের খেয়ে ভালো লাগলেই হবে না। সেটা যদি রুচিসম্মত না হয়, সেটার প্রেজেন্টেশন ডেকোরেশন যদি ভালো না হয়, আলটিমেটলি সেটা ভালো খাবার না। এজন্য নিউ ইয়র্কের যে হেলথ ডিপার্টমেন্ট, সেটার নাম হচ্ছে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড মেন্টাল হাইজিন। মানে আপনার খাবারটা শুধু স্বাস্থ্যসম্মত হলে হবে না, একই সাথে সেটা রুচিসম্মত হইতে হবে, মানে সেটা দেখতেও ভালো দেখাইতে হবে, তাই না? যেমন ধরেন আপনি খুবই ভালো একটা খাবার সার্ভ করলেন, কিন্তু খাবার টেবিলে আপনি যে ডাল দিলেন, সেটা দিলেন হইতেছে একটা বদনায়। তাই না? আপনি আপনি বলবেন যে ভাই এটা তো একদম নতুন বদনা, এটা অন্য কোনো পারপাসে ব্যবহার হয় না, এটা ঠিক আছে, কিন্তু তারপরেও এখন বদনার মধ্যে করে ডাল দিলেন, এটা দেখতে কেমন দেখা যায়, তাই না? তার মানে জিনিসটা রুচিসম্মত হলো না, স্বাস্থ্যসম্মত। আপনি নতুন বদনা কিনছেন, কিনে সেটার মধ্যে ডাল সার্ভ করছেন, কিন্তু সেটা দেখতে তো আলটিমেটলি ভালো লাগবে না, তাই না? রুচিসম্মত হলো না। তো
এরকম খাবারটা আপনার দেখতেও যেমন রুচিসম্মত হইতে হবে, আবার সেটা স্বাস্থ্যসম্মত হতে হবে। সো বিয়ারের বেলায় এবং ওয়াইনের বেলায় কালার খুব ইম্পর্টেন্ট। যারা যে ওয়াইন খাবে সে কিন্তু কালারটা চেক করবে আগে। এজন্য খুব ঝকঝকা কাচের গ্লাসে সার্ভ করতে হয়। সার্ভিং কিছু টেকনিক আছে। গ্লাসটাকে একদম ঘষে আপনার বারটেন্ডাররা হচ্ছে এটারে একদম চকচকা করে ফেলে। মানে গ্লাস যদি কোনো কারণে ঘোলা হয়, তাহলে আপনি যত ভালো ওয়াইনই দেন, ডিসক্রেডিট। কাস্টমার হচ্ছে আপনাকে থামস ডাউন বলবে যে না। অনেকে রিফিউজ করে দিবে যদি আপনার গ্লাস ঘোলা হয়, গ্লাস যদি ক্লিয়ার না হয়। এজন্য বিয়ার এবং ওয়াইন সার্ভ করার সময় শুধু কাচের গ্লাস হলেই হবে না, সেইটাকে বারটেন্ডাররা হচ্ছে একদম পলিশ করে ফেলে আর কি, চকচক করে। তখন হচ্ছে বিয়ারের কালারটা দেখা যায়। সো মিউনিখের ব্রিউয়াররা যখন বিয়ার তৈরি করতো তখন তাদের বিয়ারটা ঘোলা হয়ে যেত, যে কারণে তারা পরে এটার মধ্যে ব্ল্যাক মল্ট দিয়ে এটাকে একদম ডার্ক করে ফেলতো। কারণ ঘোলা থেকে কালো ভালো, মানে কোকা কোলার মতো করে ফেলতো। মানে ওই যে মল্ট, যেটা বার্লিটাকে একদম পুড়ায় ফেলতো। পুড়ায় তারা এটাকে একদম কালো বানায় ফেলতো। তখন সেটাকে বলতো শোয়ার্টজ বিয়ার। শোয়ার্টজ শব্দের, জার্মান শোয়ার্টজ শব্দের অর্থ হচ্ছে ব্ল্যাক। সো তার মানে এটাকে কালো বানায় ফেলতো। তো এই এক্সাক্ট সেম রেসিপিতে আপনার ওই যে পিলজেন, এটা এখন চেক রিপাবলিকের একটা শহর, সিটি অফ পিলজেন, এটা তখন জার্মানির অংশ ছিল। তো পিলজেনে তারা একটা মানে ব্রিউয়ারি বসাইলো, এবং তখন এই আপনার বাভারিয়া থেকে তারা একটা ব্রিউ মাস্টার নিয়ে গেছে। নিয়ে এক্সাক্ট সেম রেসিপিতে সেখানে বিয়ার তৈরি করার পরে কালার দেখা গেল যে কমপ্লিটলি ডিফারেন্ট। এর কারণ হচ্ছে ওই যে পিলজেনের পানি, পানি হচ্ছে সফট ওয়াটার, সেখানে ক্যালসিয়াম কার্বনেট কম হওয়ার কারণে তাদের বিয়ারের যে কালারটা, সেটা একদম মানে গোল্ডের মতো চকচক করে। মানে এত ক্লিয়ার এবং এত বিউটিফুল কালার। এবং যেটা এখন বিয়ারের একটা ডিস্টিংক্ট ক্যাটাগরি। এই ক্যাটাগরির নামই হচ্ছে পিলসনার বিয়ার। এবং পিলসনার বিয়ার খুবই জনপ্রিয়, অনেক বড় বড় কোম্পানি আছে তারা পিলসনার বিয়ার বানায় শুধু। সো এর কারণ হচ্ছে এটার কালার। তাহলে দেখেন একই রেসিপি, কিন্তু মিউনিখের পানি আর এই যে পিলজেনের পানি কমপ্লিটলি ডিফারেন্ট। তো এখন অবশ্য ওয়াটার ট্রিটমেন্ট টেকনোলজি আছে, বাট স্টিল লোকেশন ম্যাটার করে। কেন? কারণ আপনি যখন ওয়াটার ট্রিটমেন্ট করতে যাবেন তখন সেটা তো বাড়তি খরচ যোগ হবে, প্রোডাকশন কস্ট বেড়ে যাবে। সো প্রোডাকশন কস্ট যদি বেড়ে যায়, আপনার আলটিমেটলি ফাইনাল যে প্রোডাক্ট সেটারও প্রাইস বেড়ে যাবে। সো প্রাইস বেড়ে গেলে আপনি কম বিক্রি করতে পারবেন। কিন্তু যারা এই ওয়াটার ট্রিটমেন্ট করা লাগতেছে না, কারণ সে ন্যাচারাল, তার লেকের যে পানি, সেই পানিটাই হচ্ছে একদম আইডিয়াল ওয়াটার, যে কারণে তাকে ওয়াটার ট্রিটমেন্টের মধ্যে যাইতে হয় না, সেটার মধ্যে সে ব্রিউ করতেছে এবং সে পারফেক্ট রেজাল্টটা পাচ্ছে। সো এই যে ব্যাপারগুলো, এই ছোট ছোট জিনিসগুলো, এটা অন্যান্য সব প্রফেশনে। আপনি যে রান্না করবেন, রান্নার মধ্যে পানি লাগতেছে, কি পানি ব্যবহার করবেন, সেটার উপর আপনার ফুডের কালার, সেটার উপর আপনার ফুডের টেস্ট নির্ভর করে। এখন আপনি বলবেন ভাই এটা তো আমি কোনোদিন চিন্তা করে দেখিনি, যে পানি নিয়েও চিন্তা করতে হবে আমার। হ্যাঁ, আপনি যদি ভালো শেফ হইতে চান, আপনাকে পানি নিয়েও চিন্তা করতে হবে যে কি পানি ব্যবহার করবেন। দেন সব সময় যে শুধু মিনারেল ওয়াটার দিলেই ভালো খাবার হবে তা না, কারণ পানি থেকে তো কিছু টেস্ট, কিছু ফ্লেভার অ্যাড হয়। সো এখন আপনি কি ধরনের পানি ব্যবহার করবেন সেটা খুব ইম্পর্টেন্ট। আপনি লেবু ব্যবহার করবেন, এখন হয়তো একজন বড় শেফ আপনাকে ইউটিউবে এসে শেখাচ্ছে যে আপনি 1 টেবিল চামচ লেবু দিবেন। ভাই লেবুর মধ্যেও কত রকম আছে, লেবুর মধ্যে এমনিতে তো লেমন লাইম আলাদা আলাদা আছে। এর মধ্যে কিছু আছে আপনার সিডলেস লাইম আছে একটা, মেক্সিকো থেকে আসে। তারপরে টাঙ্গি লাইম আছে একটা, সো খুবই টার্ট। তারপরে হচ্ছে আপনার কাফির লাইম আছে। কাফির লাইম খুবই এক্সপেন্সিভ। তার থেকেও এক্সপেন্সিভ হচ্ছে রাংপুর লাইম। রাংপুর, আমাদের রংপুর না, রাংপুর। রাংপুর লাইম নামে একটা লাইম আছে, খুবই এক্সপেন্সিভ, খুবই এক্সপেন্সিভ। এবং বড় বড় দামি দামি যেসব রেস্টুরেন্ট, সেখানে তারা এইরকম এক্সপেন্সিভ ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করে। তারা নর্মাল বাজার থেকে আপনি একটা লেবু কিনে নিয়ে যাবেন এরকম না। সো তারা এক্সক্লুসিভ আইটেম ইয়ে করে। যেমন আপনার কিছু গ্রিন হাউস আছে, একদম রুফটপ গ্রিন হাউস। যেমন আমাদের এই নিউ ইয়র্কেই আছে একটা, আমি ভিজিট করছিলাম একবার। তো ওরা আমাদেরকে ওদের এই মার্কেটিং এর জন্য আর কি আমাদেরকে ইনভাইট করে নিয়ে গেছে, ওদের অ্যারেঞ্জমেন্টটা দেখানোর জন্য। তো সেখানে হচ্ছে তারা কিছু কিছু আইটেম হার্বস, যেগুলো তারা তাদের এই ড্রিঙ্কস বা তারা ফুডে ব্যবহার করে। যেমন ধরেন পুদিনার কথা আপনি বলতেছেন, এখন আপনি জানেন যে আচ্ছা ঠিক আছে, পুদিনা পুদিনা দেয় তারা, বা মিন্ট। কিন্তু এই মিন্টের মধ্যে কত রকম, সে তারা তাদের মিন্ট আলাদা গ্রিন হাউসে প্রডিউস করে, এবং সেটা একটা সার্টেন ক্যারেক্টার, সেটা তারা নিজেরা প্রডিউস করে। এবং অনেক ভালো ভালো মানে এলিট যেসব রেস্টুরেন্ট আছে সেখানে তারা পুদিনা সাপ্লাই দেয়। এটা নর্মাল আমার বাড়ির বাগানে লাগায় রাখলাম সেরকম পুদিনা না। তারা নিজেরা ওই যে রুফটপ মানে ছাদের উপরে তারা একটা বাগান বানাইছে, একদম গ্লাস দিয়ে গ্রিন হাউস, এবং সেটার মধ্যে তারা ওই যে সানলাইট সবকিছু কন্ট্রোল করে।
কন্ট্রোল করে সেইখানে তারা এই পুদিনা গ্রো করে, এবং এটা একটা স্পেশালাইজড মেন্ট, বা আরো বিভিন্ন ধরনের হার্বস, আরো বিভিন্ন ধরনের সবজি তারা চাষ করে, এবং সেইগুলো হচ্ছে তারা বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে, মানে নিউ ইয়র্কের ম্যানহাটনের আপনার দামি দামি রেস্টুরেন্ট, যেখানে আপনার মানে একবার খাইতে গেলেই $1,000 বিল উঠবে, তো সেসব জায়গায় হচ্ছে তারা নর্মাল লেমন ব্যবহার করে না, নর্মাল লাইম ব্যবহার করে না। কিছুদিন আগে পত্রিকায় দেখছেন না, এক বিশেষ ধরনের মরিচ, যেটার 1 কেজির দাম হচ্ছে $1,80,000। আর আপনি বলবেন কি বলেন ভাই, 1 কেজি মরিচের দাম $1,80,000? হ্যাঁ, ওই যে বললাম, ওইসব দামি দামি রেস্টুরেন্টে তারা ওই মরিচ ব্যবহার করে। এখন আপনি হয়তো ইউটিউবে দেখলেন মরিচ, তা আপনি আপনার বাড়িতে যে মরিচ আছে, যে রাঁধুনির মরিচের গুঁড়া, সেটা দিয়ে দিলেন, কিন্তু পরে দেখবেন যে স্বাদ তো সেরকম হয় নাই। তো ভাই, সে তো এই মরিচ দেয় নাই, সে মরিচ দিছে, এটা ঠিক আছে, কিন্তু তার মরিচ আর আপনার মরিচ তো এক না। সো এখন এই যে আপনি যখন শেফ হবেন, তখন আপনাকে এইসব ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস জানতে হবে, যে ভাই আমার মরিচের মধ্যেও কিন্তু 300 রকমের মরিচ আছে, আমি কোন মরিচ দিব। এবং আরো আরো বিষয় আছে, যেমন ধরেন আপনি যে খাবারটা সার্ভ করলেন, সেই খাবারের সাথে ড্রিঙ্কস কি হবে, সেটা ম্যাটার করে। সেইটা কি আপনি নর্মাল টেম্পারেচারে সার্ভ করবেন না কোল্ড টেম্পারেচারে সার্ভ করবেন। কারণ খাবারটা যদি খুব ঝাল হয়, তাহলে আপনি কোল্ড টেম্পারেচার সার্ভ করতে পারেন, মানে মানুষ একটু ড্রিঙ্কস খাচ্ছে, একটু আবার এক চুমুক ড্রিঙ্কস খাবে। সো ড্রিঙ্কসটা কেমন হবে, ড্রিঙ্কসটা কি সুইট ড্রিঙ্কস হবে, না আপনার বিটার মানে তিতা ড্রিঙ্কস হবে, কি রকম ড্রিঙ্কস হবে, সেটা কি বিয়ার হবে না ওয়াইন হবে, সেটা কি আপনার হোয়াইট ওয়াইন না রেড ওয়াইন, বা কি ধরনের ড্রিঙ্কস। এই জন্যই আবার শেফরা সাথে সাথে আবার কিন্তু ড্রিঙ্কসও তৈরি করে তাদের রেস্টুরেন্টে, এবং তারা এই এটা একটা বড় স্কিল শেফের, যে একজন শেফ, তাকে জানতে হবে যে কোন ফুডের সাথে কোন ড্রিঙ্কস ম্যাচ করে। মানে ওই ফুডের প্রোফাইল এবং ড্রিঙ্কস এর প্রোফাইল যদি একরকম না হয়, আলটিমেটলি কাস্টমার খাবে, খেয়ে কিন্তু সেম টেস্টটা পাবে না। কারণ আপনার ড্রিঙ্কস হচ্ছে আপনার খাবারের টেস্ট নষ্ট করে দিচ্ছে, তাই না? যেমন ধরেন, এটা আমরা কিছু কিছু জিনিস তো বুঝি, আপনি যখন একটা মিষ্টি খাবেন, এখন মিষ্টি খেয়ে যদি আপনি এরপরে চা খান, তখন আপনার চায়ের স্বাদটা তো পানসি হয়ে যাবে। আপনি একটা কালো জাম দিলেন, সাথে একটু চা দিলেন, তো হইলো জিনিসটা। এটুকু তো আমরা বুঝি, যে ভাই মিষ্টি খাওয়ার পরে যদি আমি চা খাই, তাহলে আমার এই চাটা পানসে লাগবে, চাটা ভালো লাগবে না আমার, কারণ ওই যে আমার মুখের স্বাদটা চেঞ্জ হয়ে গেল। সো এরকমই একজন শেফকে জানতে হবে যে তার কোন খাবারের সাথে কোন ড্রিঙ্কস, এবং সেই ড্রিঙ্কসটাকে আমি নর্মাল টেম্পারেচারে সার্ভ করব, নাকি আমি আহ, সেটা কোল্ড, এবং কোল্ডের মধ্যে রকম আছে, কোল্ডের মধ্যে চিল্ড নাকি লাইট কোল্ড, কি রকম, তাই না? এই জন্য যখন ড্রিঙ্কস সার্ভ করে, তখন দেখবেন কখনো আইস দেয়, কখনো আবার আইসটাকে স্ম্যাশ করে দেয়, কখনো একদম স্মুদি বানায় দেয়। তো এগুলো হচ্ছে আপনার এই যে ফুড এবং ড্রিঙ্কস পেয়ারিং, যে কোন ফুডের সাথে আমি কোন ধরনের ড্রিঙ্কস সার্ভ করব। এইসব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস যত আপনি চিন্তা করবেন, তত আপনি দেখবেন যে আপনি শেফ হিসাবে মানে ভালো রেটিং পাচ্ছেন কাস্টমারের কাছ থেকে, আপনার কাস্টমার বারবার আপনার কাছে আসতেছে, এবং আপনার রেপুটেশন তৈরি হচ্ছে, আপনার নামে তখন রেস্টুরেন্ট তৈরি হবে, তাই না? এই যে খলিল বিরিয়ানি, তাই না, আছে না হাজির বিরিয়ানি, তাই না, পিয়ারু সর্দারের মোরগ পোলাও, এগুলো কিভাবে, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো তারা বিবেচনায় নিয়েছে, যে আমি কোনটার সাথে কোনটা। ইভেন আপনার এই যে খাবারের যে এনভায়রনমেন্ট, লাইটিং, তাই না, এইটা এখন আপনি বলবেন যে ভাই লাইট তো আর আমি খাবো না, কিন্তু লাইটিং ম্যাটার করে। আপনি যখনই কোনো একটা রেস্টুরেন্টে খেতে যাবেন, সেখানে এই লাইটিং গুলো ম্যাটার করে। সো সূক্ষ্ম সূক্ষ্ম যে জিনিসগুলো, সেগুলো এখন আমি জাস্ট রেস্টুরেন্ট ব্যবসার সাথে উদাহরণ দিলাম। যখনই আপনি এইসব ছোট ছোট জিনিসগুলোর প্রতি নজর দিবেন, যে না এই জিনিসগুলো ম্যাটার করে, ওই যে বললাম আপনার বিয়ার বানানোতে যেরকম পানি, ইস্ট, ইস্ট আবার জেনেটিক্যালি মডিফাইড, এটা বেকাররাও ব্যবহার করে। এখন দেন আমরা সবাই জানি যে ও আচ্ছা, আমি যদি ব্রেড ফুলাইতে হয়, তাহলে আমার ইস্ট ব্যবহার করতে হবে, বেকারি ইস্ট। এই বেকারি ইস্টের মধ্যে রকম আছে, বেকারি ইস্টের মধ্যে অন্তত 50 রকমের বেকারি ইস্ট আছে। এখন ভালো বেকার যে, সে জানে কোন ব্রেডের সাথে আমি কোন ধরনের ইস্ট ব্যবহার করলে গিয়ে আমার রুটিটার টেস্ট এরকম হবে। সেইটা যদি আপনি না জানেন, তাহলে আপনি দেখবেন যে আপনি দোকান থেকে গিয়ে ইস্ট নিয়ে আসছেন, কিন্তু হ্যাঁ রুটি হয়েছে, কিন্তু ওই রকম হয় নাই যেরকমটা আপনি দোকান থেকে কিনলে হয়, যেরকমটা বড় শেফ বানাইলে হয়। সো এরকম ছোট ছোট যে ইনগ্রেডিয়েন্ট গুলো, সেগুলো যত আপনি এটা নিয়ে স্টাডি করবেন, যত অ্যানালাইসিস করবেন, তত আপনি আস্তে আস্তে আরো বড় প্রফেশনাল হবেন। এবং এইসব জিনিসগুলো কোত্থেকে জানবেন, আপনি বলবেন যে আচ্ছা আমি কিভাবে জানলাম এই যে ওয়াইনের এত এত ব্যাপার। আমার কিছু ক্লায়েন্ট ছিল, যা মানে কিছু ক্লায়েন্ট আছে যারা হচ্ছে আপনার বেভারেজ ইন্ডাস্ট্রিতে আছে আর কি। তারা হচ্ছে বিয়ার মার্কেটে আছে, তারপরে ওয়াইন মার্কেটে, সো তাদেরকে ডিজিটাল মার্কেটিং কনসালটেন্সি বা সার্ভিস প্রোভাইড করতে হয় আর কি। তা এখন আমি তো আর নন অ্যালকোহলিক, আমি তো এগুলো জানি না, যে কোনটারে বলে টাকিলা, কোনটারে বলে ভদকা, তার তো কিছুই আমি জানি না। তো তখন কি হবে?
খুব সহজ ব্যাপার হচ্ছে যেটা, সেটা হচ্ছে এরকম: আপনি যদি কোনো একটা প্রফেশনে একবারে নতুনও হন, আপনাকে যদি আজকে কোনো একটা নতুন প্রফেশনের জন্য হায়ার করে, আপনি খুব সহজে সেই প্রফেশন সম্পর্কে জেনে ফেলতে পারবেন, সেটা হচ্ছে বই পড়ে। আপনি অ্যামাজনে যাবেন, ওই রিলেটেড বই সার্চ করবেন, দেখবেন যে ওই রিলেটেড বড় বড় প্রফেশনাল যারা ওই প্রফেশনে 30-40 বছর ধরে আছে, যারা ওই বিষয়ে একেবারে ওয়ার্ল্ড ফেমাস সেলিব্রিটি, তারা সে বিষয়ে বই লিখছে। এবং সেসব বই কিনবেন, সেখানে তারা বলে দিবে যে তারা কি ধরনের মরিচ ব্যবহার করে, কোন ধরনের লবণ ব্যবহার করে, কি পরিমাণে ব্যবহার করে, কোন খাবার তারা কতক্ষণ কুক করে, কেন করে, কি করলে কি হবে, সেসব ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো বলে দিচ্ছে, যেটা আপনি 30 বছর রান্না করলেও শিখতে পারবেন না। এটা উনি ওনার এক্সপেরিয়েন্স থেকে, উনি ওনার বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট থেকে উনি যে নলেজ গ্যাদার করছে, সেটার ভিত্তিতে উনি ওই বইটা লিখছে। সো আপনি যদি ভালো শেফ হইতে চান, বড় বড় শেফদের বই পড়বেন। বড় বড় শেফরা বই লিখে রাখছে, সেইটা যখন পড়বেন তখন দেখবেন তারা কিছু টেকনিক বলে রাখছে। যেই বিষয়ই হোক, আপনি যদি ডিজিটাল মার্কেটার হন, বড় বড় ডিজিটাল মার্কেটাররা বই লিখছে তাদের অভিজ্ঞতা থেকে। সেইটা সেখান থেকে আপনি খুব সহজে শিখতে পারবেন অনেক দারুণ দারুণ কিছু। সেরকম বই পড়া, বই পড়ে আপনি এরকম, কিন্তু এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো হচ্ছে বিরাট পার্থক্য তৈরি করে দেয়। কারণ পৃথিবীতে টেস্ট অল্প কয়টা, কিন্তু এর মধ্যে মিলিয়ন টাইপের আপনি ফ্লেভার নিয়ে আসতে পারেন। এবং একটা ওয়েল কম্পোজড ফুড হচ্ছে কি, একটা ওয়েল কুকড ফুড বা ওয়েল প্রিপেয়ার্ড ফুড হচ্ছে একটা ওয়েল কম্পোজড মিউজিকের মতো। যেমন একটা মিউজিক যখন কি হয়, সেখানে ভোকাল ইম্পর্টেন্ট, সেখানে সাউন্ড সিস্টেম ইম্পর্টেন্ট, সেখানে একজন গিটার বানায়, একজন হারমোনিয়াম বাজায়, একজন তবলা বাজায়, এ সবগুলা মিলিয়ে কিন্তু একটা মিউজিক। কোনোটা যদি একটু ডিসটিউন হয়, সেটা কিন্তু আপনার কানে লাগবে যে না ভাই, এটা কেমন হলো। আমরা যদিও মিউজিক অত বুঝি না, কিন্তু তারপরে একটা ভালো মিউজিক যেটা শুনতে আমাদের ভালো লাগে, মানে আমাদের কাছে শ্রুতি মধুর লাগে। তো সেইখানে যখন প্রত্যেকটা জিনিসের কম্বিনেশন পারফেক্ট হবে, তখন আমরা বলি যে না ভাই, এটা একটা ভালো মিউজিক। কারণ ওই যে যিনি গানটা গাইতেছে, তার পাশে আরেকজন একটু সাইড ভোকাল যিনি আছে, উনি একটু হালকা করে সুর দেয়। তো এরকম একটা ভালো খাবারও এরকম, এটার মধ্যে একটু তিতা, একটু মিষ্টি, একটু টক, একটু ঝাল, এ সব কিছু মিলিয়ে একটু এইরকম ফ্লেভার, একটু হালকা পুদিনার ফ্লেভার, এ সব কিছু মিলিয়ে হচ্ছে একটা খাবার। এবং সেটার এনভায়রনমেন্ট, সেটার অ্যাম্বিয়েন্স, সেটার প্রেজেন্টেশন, সেটার ডেকোরেশন, মানে সবকিছু মিলিয়ে। এবং ওই যে ওই দিন ফেসবুকে একটা পোস্ট দেখলাম, একজনে লিখছে যে ভাই, ইন্ডিয়ায় বড় বড় রেস্টুরেন্ট এই জন্য চলে যে ওইখানে ছবি ভালো আসে। কারণ মানুষ তো এখন রেস্টুরেন্টে খেতে যায়, বিশেষ করে দামি রেস্টুরেন্টে খেতে যায়, তারা অবশ্যই ছবি তুলবে, ইনস্টাগ্রামে পোস্ট দিবে। তো ছবি যদি ভালো না আসে, ওই রেস্টুরেন্টে মানুষ যাবে না। সো আপনাকে এটাও নিশ্চিত করতে হবে সেখানে যেন কাস্টমারের ছবিটা ভালো আসে আর কি। সো লাইটিং যেন ভালো হয়, লাইটিং ভালো না হলে সে দেখবে যে খাবার ভালোই ছিল কিন্তু ছবি ভালো আসে না, যে কারণে ইনস্টাগ্রামে হয়তো সে বেশি একটা লাইক পায় নাই, আপনার রেস্টুরেন্ট আর যাবে না। সো আপনাকে সেটাও মাথায় রাখতে হবে। সো অনেক সময় ফুটপাতের খাবারের থেকে ভালো বড় রেস্টুরেন্টের থেকে, কিন্তু তারপরে মানুষ বড় রেস্টুরেন্টে খেতে যায়, কারণ হচ্ছে সেখানে ওই যে ছবি দেয় আর কি, তারা ছবি দিবে, চেক ইন দিবে। সো সেটাও মাথায় রাখতে হবে যদি আপনি রেস্টুরেন্ট বিজনেসে থাকেন। সো মেবি আপনি কিছু লাইট টাইট দিয়েও কিন্তু করে ফেলতে পারেন। খুব বেশি যে দামি ডেকোরেশন করলেই ছবি ভালো আসবে তা না। মাথায় রাখতে হবে যে ছবিটা যাতে ভালো আসে। তো সেই ছবিটা যখন ভালো আসবে, মানুষ তখন সেটা ইনস্টাগ্রামে পোস্ট দিবে। সেই ছবি দেখে আরো ১০ জন আপনার রেস্টুরেন্টে আসবে। যে এখানে ছবিটা ভালো আসে। কিন্তু অনেক সময় ডেকোরেশন হয়তো খুবই ভালো করছেন, কিন্তু লাইটিংটা ভালো না হওয়ার কারণে ছবিটা ভালো আসে না। সো বি মাইন্ডফুল অ্যাবাউট এভরি সিঙ্গেল ডিটেইল। ছোট ছোট এইসব জিনিসগুলো যখন আপনি মনোযোগ দিয়ে দেখবেন, সেটা আপনার আপনি যেই প্রফেশনে থাকেন, আমি হয়তো রেস্টুরেন্ট দিয়ে উদাহরণ দিলাম, ফুড অ্যান্ড ড্রিঙ্কস দিয়ে উদাহরণ দিলাম। ঠিক আপনার এই আপনি যদি দর্জি, মানে আপনি যদি আহ, এই জামা কাপড়ের ব্যবসায় থাকেন, ফ্যাশন ডিজাইনার যারা ভালো আহ, দর্জি, তাদেরকে তো আমরা দর্জি বলি না, তাদেরকে আমরা বলি কি, ফ্যাশন ডিজাইনার। সো আপনি ফ্যাশন ডিজাইনিং এর উপরে ভালো ভালো বই পড়তে পারেন। আপনি অ্যামাজনে যদি সার্চ দেন, দেখবেন যে প্রচুর বই আছে, বড় বড় ফ্যাশন ডিজাইনাররা সেগুলো লিখে রাখছে, কিভাবে তারা পোশাকের ডিজাইন করে, কোনটা আসলে ভালো ডিজাইন, কেন ভালো ডিজাইন। অনেক সময় কাস্টমার বুঝতে পারে না যে এটা একটা ভালো ডিজাইন, কিন্তু পড়লে ঠিকই তারা ভালো লাগে। ছবি দেওয়ার পরে সবাই বলতেছে যে না, এটা তো দারুণ পোশাক, তখন কাস্টমার বুঝতে পারে যে তা আপনি সেই ডিজাইনটা করতে পারেন। আমরা অনেক সময় বুঝতে পারি না, কিন্তু বড় একটা ডিজাইনার যখন পোশাকটা ডিজাইন করে দেয়, আমরা তখন মনে করি যে না ভাই, এটা নিশ্চয়ই ভালো, পড়লে নিশ্চয়ই আমাকে ভালো দেখাবে। এন্ড ইনফ্যাক্ট সেটা ভালো দেখায়ও। সো আপনি সেই জায়গায় মনোনিবেশ করতে পারেন। আপনি যদি ইলেকট্রিশিয়ান হন, আপনি সেই জায়গায় ফোকাস করেন, আপনাকে বিসিএস ক্যাডার হইতে হবে না। আপনি ইলেকট্রিশিয়ান থেকে পরে ইলেকট্রিশিয়ানের কোম্পানি হয়ে যেতে পারবেন। অনেকে প্লাম্বার হিসেবে শুরু করছে, পরে প্লাম্বিং সার্ভিস কোম্পানি খুলে বসছে। এখন ওনার অধীনে হয়তো 200 প্লাম্বার কাজ করে, ওনার বড় অফিস আছে।
এবং আম, অনেক বড় বড় কাজ পায় উনি, হয়তো মানে উনি মাসে $1 মিলিয়ন কাজ করে প্লাম্বিং সার্ভিস। এখন আমেরিকায় অনেকে প্লাম্বার হতে চায় না। প্লাম্বার মানে হচ্ছে যারা এই যে আপনার কারণ আমরা একটু ছোট করে বলি আরকি। এটা হচ্ছে গিয়ে আমাদের একটা বদঅভ্যাস। মানে কোন একটা প্রফেশনকে একটু তুচ্ছ-তাচ্ছিল্য করার জন্য, যেমন আমি যখন আসছি তখন এই প্লাম্বার বলতে আমি শুনতাম কি যে প্লাম্বার মানে হইতেছে যারা বাথরুমের লাইন-টাইন ঠিক করে। আ বিষয়টা আসলে এরকম না। এটা হয়তো প্লাম্বারের ওয়ান অফ দ্যা জব। হ্যাঁ, ঠিক আছে। এরকম কিছু, কিছু জবের মধ্যে আছে যে ঠিক আছে এটা হয়তো আপনি বলতে পারেন। কিন্তু তাদের সেরকম প্রোটেকশন থাকে, সেরকম গ্লাভস-টাভস আছে, সবকিছু দিয়ে তারা করে। সো তারা সেভাবে করে। কিন্তু প্লাম্বিং মানে হচ্ছে মেইনলি হিটিং। মানে আমেরিকার প্রত্যেকটা বাড়িতে তো হচ্ছে আপনার হিটিং দরকার হয়, কারণ এখানে হচ্ছে কোল্ড ওয়েদার। সো আপনি তো বাসায় টিকতে পারবেন না যদি বাসার মধ্যে হিটিং না থাকে, এবং হিটিং খুব কস্টলি। আপনার প্রতি মাসেই দেখা যায় যে শীতের সিজনে আমাদের $700-800 দিতে হয় হচ্ছে গ্যাসের বিল, কারণ হচ্ছে শুধু ঘর গরম রাখার জন্য, কারণ নাহলে দিতে পারবেন না আপনি। সো এখন এই যে হিটিং সার্ভিস যেটা, এটা প্লাম্বারের কাজ, এটা হচ্ছে প্লাম্বারের মেইন কাজ। আপনার সেটা গ্যাস ইয়েতে হয় অথবা তেলে চলে, হিটিং হিটিং সার্ভিস। তো সেটা পুরো বাড়িতে হিটিং এর ওয়্যারিং করতে হয় আর কি। মানে পাইপ দিয়ে 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 পুরো বাড়িটায় ওইভাবে সেট করতে হয়। একটা মেশিন থাকে, সেটা ওই পাইপের ভিতর দিয়ে গরম পানি যায় আর কি। এই গরম পানি থেকে এই ইয়েটা হয় আর মানে পুরো ঘরটা গরম হয়। সো মেইনলি এটা হচ্ছে প্লাম্বারের মেইন কাজ। এবং প্লাম্বারের খরচ খুব বেশি, এক্সপেন্সিভ প্লাম্বার। মানে ভালো প্লাম্বার যারা, তাদের স্কেজুয়াল পাওয়া যায় না, এবং প্রচুর পয়সা। তারা আমার আহ, এই হিটের মেশিনটা কাজ করতেছেন, আমরা ফোন করছি, এক প্লাম্বার আসছে, উনি ওনার মানে বিলই হচ্ছে ঘন্টায় $400। মানে প্রতি ঘন্টায় তাকে $400 দেওয়া লাগবে, এইটা ঠিক করতে যতক্ষণ লাগবে। পার আওয়ার $400। এবং কিছুই না, সে এসে কতগুলো বাটন টাটন টিপলো, টিপে টিপে মোটামুটি 1.5 ঘন্টার মতো লাগছে, ওই পয়সা তাকে দিয়ে দিতে হয়েছে। সো প্লাম্বিং সার্ভিস। সো অনেকে দেখা গেল যে সেখান থেকে শুরু করছে, পরে অনেকে হয়তো বাড়ির মিস্ত্রি কাজ দিয়ে শুরু করছে, এখন পরে কন্ট্রাক্টর। এখন এখন তো উনি নিজে কাজ করে না, ওনার এরকম এখন উনি বড় বড় বাড়ি বানায়। সো বাড়ি বানায় এখন বিল্ডার্স। তো এরকমই হয়তো উনি শুরু করছে একটা মিস্ত্রি দিয়ে, মানে উনি তখন হয়তো যুগালি ছিল, কারণ এসে কোনো কাজ বাজ পাচ্ছে না। তখন হয়তো এই যে বাড়ি বানানো শুরু করছে, প্রথমে হয়তো হেল্পিং হ্যান্ড হিসেবে শুরু করছে। এইভাবেই আমাদের শুরুটা হয় সবার, প্রত্যেকটা প্রফেশনেই আপনার শুরুটা হবে এভাবে। বিশেষ করে যারা দেশের বাইরে যায়, এখানে অনেকেই দেশের বাইরে থেকে দেখতেছেন, কেউ আমেরিকার বিভিন্ন জায়গায় আছেন, কেউ সিঙ্গাপুরে আছেন, কেউ ইতালিতে আছেন। সো দেশের বাইরে যখন আমরা যাই তখন আমাদেরকে প্রথমে যা কাজ পাই তাই করতে হয়। কিন্তু যে কাজটাই আপনি পাচ্ছেন সেখান থেকেই কিন্তু আস্তে আস্তে আপনি উন্নতি করতে পারবেন। সেখান থেকেই আপনি উন্নতির শিখরে যেতে পারবেন, যদি আপনি এরকম করে চিন্তা করেন যে অসুবিধা কি, আমি হয়তো ইলেকট্রিশিয়ানের কাজ পাইছি, অসুবিধা নেই, আমি কাজটা ভালোভাবে শিখি। আমি কাজটা ভালোভাবে যদি শিখি, যার কাছ থেকে যেটুকু শেখার সুযোগ থাকে, ওরকম আপনার মধ্যে আগ্রহ থাকতে হবে যে আমার যে ওস্তাদ, তাকে আমি গুরু মানি, তার কাছ থেকে আমি শিখবো যা শিখতে পারি। আরেকটা ওস্তাদ পাইলাম, তার কাছ থেকে শিখি। আরেকটা ইলেকট্রিশিয়ান পাইলাম, তার কাছ থেকে একটু পরামর্শ নেই, তার কাছ থেকে একটু বুদ্ধি নেই। এইভাবে নিতে 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 আপনি দেখবেন এক্সপার্ট হয়ে গেছেন। আস্তে আস্তে আরো আরো যারা ইলেকট্রিশিয়ানের কাজ করে তাদের সাথে আমি নেটওয়ার্ক তৈরি করি। আমার যদি এরকম 10টা অবিডিয়েন্ট ইলেকট্রিশিয়ান থাকে, আমি একটা সময় আপনার এই ইলেকট্রিশিয়ানের মানে একটা কোম্পানি খুলে বসতে পারি, যে আমি হচ্ছে ইলেকট্রিশিয়ান সার্ভিস দিই। মানে তখন আপনার এরকম 10-15 জনের একটা টিম তৈরি হয়ে গেল। আপনি হয়তো এসে রং মিস্ত্রির কাজ পাইলেন, কোনো সমস্যা নাই, এটাই আপনি ভালো করে শিখেন। তাই না? আপনি যে রঙের কাজ, কত রকমের রং আছে, রঙের বিভিন্ন রকমের ইকুইপমেন্ট আছে। সেই কাজটা যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন, আপনি যখন জানবেন যে হ্যাঁ, কিভাবে রং করতে হয়, তো আপনি কাজটা শিখেন। আপনি আরো জুনিয়র যারা আসবে তাদেরকে যখন শেখাবেন, আস্তে আস্তে তাদের সাথে যখন নেটওয়ার্ক তৈরি করবেন, একটা সময় গিয়ে দেখবেন যে আপনি একটা কোম্পানি খুলে ফেলছেন। আপনার কোম্পানিতে এখন 30 জন লোক কাজ করে। এরপরে আপনি কন্ট্রাক্টর। আপনি একজনের সাথে কথা বলবেন যে ঠিক আছে, আপনার পুরো বাড়িটা আমি রং করে দিব, কত? $3000। ওকে, ব্যাস $3000 দিয়ে আপনি 2টা লোক লাগাই দিলেন, তারা পুরো বাড়ি রং করে দিল। সো এরকম হয়তো আপনার 10টা বাড়িতে কাজ চলতেছে। সো একটা সময় আপনি কিন্তু এই কাজটা করেই মিলেনিয়ার হয়ে যেতে পারবেন। কিন্তু আপনি যদি মনে করেন না ভাই এই রঙের কাজ আমি করব না, কয়েকদিন পরে আমি যদি লাইসেন্স পেয়ে যাই তাহলে আমি ওই করব, আমি এই করব, আমি বড় কোম্পানিতে গিয়ে আইটির জব না পাওয়া পর্যন্ত তো আমি সিরিয়াসলি কিছু করতে পারতেছি না। যেইটা আছে সেটাকে যদি আপনি সিরিয়াসলি করেন, সেখান থেকেই আপনি অনেক উপরে উঠতে পারবেন। সো আমরা অনেক সময় কোনো একটা প্রফেশনে কারো যখন সাকসেস স্টোরি শুনি, যে উনি এই ফ্রিল্যান্সিং করে 2 লাখ টাকা ইনকাম করে মাসে, বাস আমার এখন সব ছেড়ে ছুড়ে আমার ফ্রিল্যান্সার হইতে হবে। নো, নট নেসেসারিলি দ্যাট। ফ্রিল্যান্সিং মানে এটা একটা স্পেশাল স্কিল। উনি উনি কোনো একটা কাজ জানে, কোনো একটা কাজ উনি আয়ত্ত করছে, কোনো একটা কাজ উনি শিখছে, সেইটা উনি অনলাইনে অফার করতেছে, এবং কোনো একজন ওনাকে অনলাইনে হায়ার করতেছে।
সো ফ্রিল্যান্সিং নির্দিষ্ট করে কোনো কিছু না, ফ্রিল্যান্সিং কোনো আলাদা প্রফেশন না। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে উনি ফ্রিল্যান্স সার্ভিস প্রোভাইডার, যেমন ফ্রিল্যান্স অ্যাকাউন্টেন্ট, ফ্রিল্যান্স ইলেকট্রিশিয়ান, ফ্রিল্যান্স প্লাম্বার, মানে ওনার নিজে কোনো প্রতিষ্ঠানে চাকরি করে না। উনি এই একটা ক্লায়েন্ট পাইলো, যেমন আমি ফ্রিল্যান্স মার্কেটিং কনসালটেন্ট, আমি কোনো প্রতিষ্ঠানে চাকরি করি না, কিন্তু আমি আমার কোনো একজন ক্লায়েন্ট, তার মার্কেটিং সার্ভিস দরকার, আমি তাকে বুদ্ধি পরামর্শ দিচ্ছি। সে আমি তাকে জিজ্ঞেস করি তুমি কি বিক্রি করবে, আমি এই বিক্রি করবো, আমি বলে দিচ্ছি কি কি করলে বিক্রি হবে, যে তুমি এটা এইভাবে এইভাবে করলে তোমার বিক্রি হবে, এটার জন্য মার্কেটিং বাজেট এত করতে হবে, এই চ্যানেলে তুমি যেতে পারো। সো দিস শুড বি ইয়োর ফার্স্ট প্রায়োরিটি, দেন সেকেন্ড প্রায়োরিটি। আমি হয়তো তার পুরা মার্কেটিং চ্যানেলগুলো অডিট করে বলে দিতে পারবো যে তার কোন কোন জায়গায় মিস্টেক হচ্ছে, কি কি কাজ করতে হবে তাকে। ওই ক্লায়েন্টের সাথে আমার একটা ডিল হয়ে গেল, লেনদেন হয়ে গেল, দেন আমি নেক্সট ক্লায়েন্টের কাছে যাব। সো আমি হচ্ছি একজন ফ্রিল্যান্স মার্কেটিং কনসালটেন্ট এরকম, বা ফ্রিল্যান্স ট্রেনার। কোনো একটা প্রতিষ্ঠান যদি আমাকে হায়ার করে, সেখানে গিয়ে আমি তাদের কর্মচারীদেরকে ট্রেনিং দিয়ে দিলাম, ব্যাস তারা আমাকে পয়সা দিয়ে দিল, তার মানে আমি ফ্রিল্যান্স ট্রেনার, আমি কোনো প্রতিষ্ঠানে চাকরি করি না। সো এই মানে একজন উবার ড্রাইভার, উনি কি ফ্রিল্যান্স ড্রাইভার, মানে একজন কাস্টমার কল করলো, উনি তাকে ড্রপ করে দিয়ে দিল, এই কাস্টমারের সাথে ওনার লেনদেন মিটে গেল। বাস উনি আর আরেকজন হচ্ছে যে উনি হয়তো কারো ব্যক্তিগত ড্রাইভার, বা কোনো প্রতিষ্ঠানে উনি ড্রাইভারের চাকরি করে। সো একজন হচ্ছে ফ্রিল্যান্স ড্রাইভার, আরেকজন হচ্ছে ফুল টাইম, মানে বেতনভুক্ত কর্মচারী আরেকটা প্রতিষ্ঠানে। সো এরকম এখন একজনের সাকসেস স্টোরি শুনে আপনি দৌড় দিলেন, কিন্তু হয়তো সেই জায়গায় আপনি সাকসেসফুল হবেন না, সেটা হয়তো আপনার জন্য ডিফিকাল্ট। যেমন এখন অনেকে আছে অ্যাফিলিয়েট মার্কেটার, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটার। তো আপনি চিন্তা করলেন ভাই অ্যামাজন অ্যাফিলিয়েট করে অনেকে $2 লাখ ইনকাম করে, করে কথা সত্যি, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে বছরে $1 মিলিয়ন ইনকাম করে, এরকম অ্যাফিলিয়েট মার্কেটারও আছে। বাট এদের সংখ্যা হচ্ছে লাখে একজন। এখন এই লাখে একজনের গল্প শুনে আপনি আপনার কাজ বাজ ছেড়ে দৌড় দিলেন সেখানে, পরে গিয়ে আপনি 3-4 বছর সেখানে খাটাখাটনি করার পর দেখলেন যে আপনি 1 পয়সা ইনকাম করতে পারেননি। হ্যাঁ, এরকম বহু অ্যাফিলিয়েট মার্কেটার আছে যারা 3-4 বছর এটার পিছনে দৌড়াইছে, 1 পয়সা ইনকাম করতে পারেনি, এবং এদের সংখ্যাই হচ্ছে অলমোস্ট 90%। সো এই জন্যই কোনো একটা প্রফেশনে একজন সাকসেসফুল হলো মানে সেখানে আপনার দৌড় দেওয়ার দরকার নেই, আপনি হয়তো ভাই রং মিস্ত্রি হিসেবে মিলিয়নিয়ার হইতে পারবেন, কিন্তু আপনি ওই যে আরেকজনের $2 লাখ কামানোর গল্প শুনে আপনার কাজ বাদ দিয়ে আপনি সেটার পিছনে দৌড়ানো শুরু করলেন, পরে 3 বছর পরে আপনার রিয়েলাইজেশন তৈরি হলো যে ভাই এই কাজটা আমার জন্য না। বাট সেটা হয়তো আপনি নেটওয়ার্ক মার্কেটিং করে আপনি নিজে মিলিয়নিয়ার হইতে পারতেন। সো সেটা হয়তো অনেকের জন্য সহজ। এজন্যই আমি এটা বলি না যে আপনার, এজন্য প্রফেশনটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে প্রফেশনালিজম। আপনি যে কাজটা করতেছেন, আপনি যদি মনে করেন যে আমি ভাই নেটওয়ার্ক মার্কেটিং এ আছি, ওকে আপনি নেটওয়ার্ক মার্কেটিংটা ভালোভাবে শিখেন। বড় বড় নেটওয়ার্কারদের বই আছে, বড় বড় নেটওয়ার্কারদের ট্রেনিং আছে, সেখান থেকে আপনি তাদের কাছ থেকে ইয়ে করেন যে তারা কিভাবে তাদের কাজটা করে। সো সেই সেই জিনিসগুলো সেটাকে কারণ অ্যাফিলিয়েট মার্কেটিং ইন্ডাস্ট্রিতে যেরকম আছে মিলিয়নিয়ার, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতেও মিলিয়নিয়ার আছে। সো আবার সেখানেও 90% লোক 1 পয়সা ইনকাম করে না, ট্রু। সো কোয়েশ্চেনটা হচ্ছে যেটা, সেটা হলো ইটস নট ইউর প্রফেশন, ইটস অ্যাকচুয়ালি প্রফেশনালিজম দ্যাট ম্যাটার। সো আমরা দেখুন এরপর হচ্ছে যেটা, এই যে আপনার পেশাদারিত্ব। এখন সাফল্যের জন্য আমাদের রকেট সায়েন্স জানার প্রয়োজন পড়বে না, আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে সাফল্যের মূলনীতি অনুসরণ করা। মানে সাফল্যের জন্য যে অদম্য ইচ্ছা, আগ্রহ এবং যে নিরলস প্রচেষ্টা, তাই না? অনেকে আপনার আমরা আমরা যেটা করি সেটা হচ্ছে যে নিজের সাফল্যের জন্য আমরা কিছু অবাস্তব শর্ত আরোপ করি, যে ভাই বড় ইউনিভার্সিটি যদি ডিগ্রি না থাকে, বা বিসিএস পরীক্ষা উত্তীর্ণ না হলে, বড় অঙ্কের পুঁজি না থাকলে, বা রবীন্দ্রনাথের মতো মেধাবী না হলে বড় কিছু করা সম্ভব নয়। এই কথা সত্যি না। দেখুন বড় ইউনিভার্সিটি ডিগ্রি থাকাটাও সাফল্য, কারণ বড় ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় সেখানেও তো আপনাকে সাফল্যের মূলনীতি অনুসরণ করতে হয়েছে, নাহলে তার আপনি হঠাৎ করে গিয়েই তার আপনি হার্ভার্ডে ভর্তি হতে পারবেন না, বা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে হলে আগে আপনার ইন্টারমিডিয়েট পাস করতে হবে, ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য কিন্তু আপনার সাফল্যের মূলনীতি অনুসরণ করতে হবে। তারপরে হচ্ছে বড় অঙ্কের পুঁজি, বা রবীন্দ্রনাথের মতো মেধাবী না হলে বড় কিছু হওয়া সম্ভব না, এই কথাগুলো সত্যি। কিন্তু এই কথাগুলোর মধ্যে আবার কিছু ইয়া আছে। দেখুন আপনার এই যে আম, আপনার রবীন্দ্রনাথের মতো মেধাবী না হলে রবীন্দ্রনাথ হওয়া যাবে না, এই কথা সত্য। কিন্তু সাফল্য মানে তো শুধু রবীন্দ্রনাথ হওয়া না। দেখেন কেউ রবীন্দ্রনাথের বই প্রকাশ করে সফল হয়েছে, তাই না? এমনকি অনেক প্রকাশক আছে যারা রবীন্দ্রনাথের থেকে বেশি পয়সা ইনকাম করছে রবীন্দ্রনাথের বই বিক্রি করে, তাই না? রবীন্দ্রনাথ রয়্যালটি যত পায়, প্রকাশকেরও তো তার থেকে বেশি ইনকাম হয়। সো বা হুমায়ুন আহমেদের বই থেকে হুমায়ুন আহমেদ রয়্যালিটি আর্ন করছে, এটা ঠিক আছে, কিন্তু প্রকাশকরা এর থেকে বেশি পয়সা রোজগার করছে। তো এখন প্রকাশক তার হুমায়ুন আহমেদ না, উনি বই প্রকাশ করে সফল হয়েছে।
তারপরে হচ্ছে অনেকে আছে বই বিক্রি করে লাভবান হয়েছে। দেখেন রকমারি, রকমারি বই লেখেও না, প্রকাশও করে না, কিন্তু রকমারি বই বিক্রি করে কিন্তু কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, তাই না? সো তারা বই বিক্রি করতেছে, বই বিক্রি করে তারা লাভবান হয়েছে। তারপরে হচ্ছে কেউ রবীন্দ্রসঙ্গীত গেয়ে কিন্তু জাতীয় পুরস্কার পাইছে, তাই না? তারা রবীন্দ্রসঙ্গীত লেখেও নাই, তারা রবীন্দ্রনাথের মতো মেধাবী না, কিন্তু উনি রবীন্দ্রসঙ্গীত গেয়ে জাতীয় পুরস্কার পাইছে। আবার অনেকে রবীন্দ্রনাথের উপরে গবেষণা করে পিএইচডি ডিগ্রি পাইছে, তাই না? উনি রবীন্দ্র গবেষক। কিন্তু এরা সবাই যদি রবীন্দ্রনাথ হতে চাইতে তাহলে কিছুই হতে পারতো না। তো এই জন্য যেন আপনি ক্রিকেটার মানে যে সাকিব আল হাসান হইলে শুধু আপনি সফল তা না, আপনি যদি ভালো সাংবাদিক হন, ক্রীড়া সাংবাদিক, তাই না? ওই যে আমেরিকা ইন্ডিয়া আছে না, হর্ষ বেগেল, তারপরে এরকম আরো অনেকেই আছে। পরে ক্রিকেটার থেকেও তারা পরবর্তীতে ধারাভাষ্যকার বা আপনার ক্রীড়া সাংবাদিক বা কোচ, এরকম ভিন্ন ভিন্ন প্রফেশনে, ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশন, তাই না? আমাদের অনেকেই আছে আইসিসি তে পরে জব করে। সো সেখান থেকে তারা সাকসেসফুল হচ্ছে। সো সাকসেসফুল হওয়ার জন্য আপনার আসলে এই সব শর্ত আমরা যে আরোপ করি এগুলো হচ্ছে অসওয়াসা। এই অসওয়াসাগুলো আমাদেরকে শয়তানে দেয় যে আপনি যেই অবস্থায় থাকেন, যেই জায়গায় থাকেন, সেখান থেকেই আপনি সাকসেসফুল হতে পারবেন। শুধু আপনাকে একটু পজিটিভ চিন্তা করতে হবে যে নো ম্যাটার হোয়াট, আমি যা জানি আহ, আমি সেখান থেকেই সাকসেসফুল হতে পারবো। সো কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনার এই যে আহ, মানে কথাটা হলো আমরা আমাদের আসলে কেন আমরা যে জায়গায় আছি সেখান থেকে আমরা সাকসেসফুল হতে পারবো, এর কারণ হচ্ছে আমাদের লিমিটেশনস আছে। এটা মানে মাথায় রাখতে হবে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের লিমিটেশনস আছে, আবার ঠিক একই রকম ভাবে পৃথিবীর সবগুলো মানুষের ইউটিলিটিও আছে, প্রত্যেকটা মানুষের। So আপনি যদি মনে করেন আমি একজন মানুষ, তাহলে আপনার লিমিটেশনসও আছে, ইউটিলিটিও আছে। সো সেই লিমিটেশনসকে আমরা কিভাবে ওভারকাম করব, সেই লিমিটেশনসকে কিভাবে এবং আমরা কিভাবে আমাদের ইউটিলিটি বা আমাদের যে ক্যাপাবিলিটি আছে সেটাকে কিভাবে আমরা কাজে লাগাবো। যেমন ধরেন আপনার বিসিএস পরীক্ষায় আপনি হয়তো উত্তীর্ণ হতে পারেননি, এতে আপনার মন খারাপ করার কি আছে? যেমন আমি কখনো বিসিএস পরীক্ষা দিইনি, আমি বিসিএস পরীক্ষা দিইনি, এটার কারণ আবার এই না যে বিসিএস পরীক্ষা দেওয়াটা গুরুত্বপূর্ণ না। আমার সবসময় মনে হয়েছে যে আমি যদি সরকারি কর্মকর্তা হই আমি খুব খারাপ কর্মকর্তা হব, মানে এইটা আমার জন্য আইডিয়াল প্রফেশন না। মানে হ্যাঁ ঠিক আছে, আমি চেষ্টা করলে বিসিএস পরীক্ষা দিলে হয়তো একটা সরকারি চাকরি পাইতাম, কিন্তু আমি আসলে কখনোই কোনো গুরুত্বপূর্ণ পদে হয়তো যেতে পারতাম না, কারণ সরকারি চাকরিতে সাকসেসফুল হওয়ার জন্য যেই যে ধরনের আহ, মানে রুটিন, সেইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়নি আর কি। আমার কাছে মনে হয়েছে যে ওই রুটিনে আমি খুব ভালো করব না। তো তাতে কি হতো, ওই কাজটাও আমার নষ্ট হলো, আমার সম্ভাবনা আমি যেটা যেটাতে ভালো করতে পারতাম সেটাও হলো না। তো তার থেকে যিনি সে জায়গায় ভালো করবেন উনি সেখানে যাক, সেটা হলেই বরং ভালো আর কি। তো এটা হচ্ছে একটা বিষয়, আমার কখনোই মনে হয়নি যে আমি একজন ভালো কর্মকর্তা হতে পারবো। তবে একটা জিনিস এখন মনে হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমি যদি শিক্ষকতায় যেতাম তাহলে হয়তো ভালো করতাম, কারণ সেটা এখন আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। যদিও পরবর্তীতে আমি ট্রেনিং প্রফেশনে আসছি এবং সেটাও অনেকটা শিক্ষকতার মতোই, এবং এই জায়গাতে আমি অনেক বেশি মানুষকে রিচ করতে পারছি। ইউনিভার্সিটিতে পড়ালে হয়তো এত এত মানুষের সাথে আমার যোগাযোগ হতো না আর কি। হয়তো ক্লাসরুমে 100-150 স্টুডেন্ট থাকতো, তাদেরকেই পড়াতাম, কিন্তু ট্রেনিং করাতে গিয়ে এ পর্যন্ত কয়েক লক্ষ মানুষের সাথে, মানে কয়েক লক্ষ মানুষ অ্যাটলিস্ট আমার কথাগুলো শুনছে ইউটিউবে, ফেসবুকে, বা তার আগে লাইভ আমার ট্রেনিং এ অ্যাটেন্ড করছে এ পর্যন্ত লক্ষাধিক মানুষ। সো সেটা আমার জন্য একটা বিরাট সুযোগ, এবং সেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং, কারণ আমার পড়তে এবং পড়াতে একটু সেটা ভালো লাগে আর কি। আমি পড়তে পারি, যতক্ষণ সময় থাকে ততক্ষণই আমি পড়ি এবং চিন্তা করি। সো সেটা একটু মানুষের সাথে শেয়ার করতে ভালো লাগে। এই যে আপনারা শুনতেছেন, সেটা আমার কাছে খুবই আনন্দের একটা ব্যাপার, যে আপনারা শুনতেছেন আমার কথা, আপনারা শেয়ার করতেছেন, আপনারা কমেন্ট করতেছেন, এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। সো এরকমই আমরা প্রত্যেকটা মানুষ, এখন হয়তো বিসিএস পরীক্ষা দিলে আমি যদি টিকতামও তাহলে ভালো কর্মকর্তা হতাম না আমি। আবার হয়তো বিসিএস পরীক্ষায় সে কারণে আমি টিকতামও না, আমি যেহেতু আমার সে জায়গায় ইন্টারেস্ট নাই, বা সেই জায়গায় হয়তো আমি ওই পরিমাণ এফোর্ট দিতাম না, তাহলে হয়তো আমি প্রথম সেখানে টিকতামও না। তো এখন না টিকা মানে এই না যে তাহলে আর আমার জীবনে আর কিছু করার সুযোগ নাই, তা তো আর না। বা আমি ইউনিভার্সিটির শিক্ষক হইনি, এখন হইনি, বা এখন হয়তো আমার হওয়ার সে সুযোগও নেই। বা এখন এসে এই এই বয়সে এসে আমি যদি এখন শুরু করি, কারণ আমার অনেক কলিগরা অলরেডি অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে গেছে, তা এখন তো আর আমি কোনো একটা ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে শুরু করতে পারি না। তো তার থেকে আমি এখন যেখানে আছি সেখান থেকে আমি চেষ্টা করব আমি কিভাবে ভালো করতে পারি। So, আপনি যেখানেই আছেন সেখান থেকে আপনি চিন্তা করেন যে এই জায়গা থেকে আমি কিভাবে ভালো করতে পারি, আপনি দেখবেন যে এই জায়গা থেকেও আপনি পৃথিবীর সেরা হতে পারেন। অনেকে সোশ্যাল মিডিয়ায় অঙ্ক করিয়ে করিয়ে, ইংরেজি পড়িয়ে পড়িয়ে এখন দেখা গেল যে তারা সেলিব্রিটি, ইংরেজির কোর্স সেল করে কোটি কোটি টাকার মালিক,
তাই না? তো অথচ ইংলিশ ডিপার্টমেন্টে তো প্রতি বছর বাংলাদেশের সবগুলো ইউনিভার্সিটিতে ইংলিশ পড়ায়, সেখান থেকে প্রতি বছর ইংলিশে মাস্টার্স করে বের হচ্ছে অনেকে। তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে, কলেজে, স্কুলে ইংরেজি পড়াচ্ছে। তো ইংরেজি শিক্ষক তো বাংলাদেশে আছে হাজার হাজার, বা মানে অসংখ্য ইংরেজি শিক্ষক আছে। ইংরেজিতে অনার্স মাস্টার্স আছে এরকম তো মোটামুটি লাখখানেক মানুষ আছে বাংলাদেশে। দেশের বাইরেও অক্সফোর্ড, কেমব্রিজ এসব ইউনিভার্সিটিতেও প্রচুর স্টুডেন্ট পড়তেছে, কিন্তু ওই যে মঞ্জারিন শহীদ রীতিমতো সেলিব্রিটি হয়ে গেছে, কোটি কোটি টাকার কোর্স বিক্রি হচ্ছে। সো খুবই সিম্পল জিনিস, এবং আপনি তার এই ভিডিও যদি দেখেন আপনার মনে হবে ভাই এরকম তো আমিও করতে পারি। হ্যাঁ, এরকমই অনেক কিছুই আপনি করতে পারেন, আপনি করে আপনি সেলিব্রিটি হতে পারেন। শুধু আপনি এই যে বসে আছেন চুপ করে, আপনি করতেছেন না। তো এটা কেন করতেছেন না? কারণ ওই যে শয়তান আমাদেরকে অস্ত্র দেয়। শয়তান হচ্ছে আমাদেরকে বিভিন্ন রকমের শর্ত দেয় যে আরে না না তুমি পারবা না, এটা ওই মুনজারিন পারছে, মুনজারিন এই ওই, তোমার এগুলা নাই। এগুলো হচ্ছে বাকওয়াস কথা। একটা ক্লাস 5 এর মেয়েও কিন্তু আবার দেখবেন ইংরেজি শেখানোর কন্টেন্ট বানিয়ে বিখ্যাত হয়ে গেছে, মাইসুন। তো এখন আপনি বলবেন না মুনজারিন না হয় অক্সফোর্ডে পড়ছে, তা আমি তো অক্সফোর্ডে পড়ি নাই, তো মাইসুন তো আর অক্সফোর্ডে পড়ে নাই, মাইসুনের ভিডিও তো মানুষ দেখে। সো এই যে বললাম এগুলো হচ্ছে এক্সকিউজ। আপনি যেই জায়গায় আছেন আপনি আপনার সেখান থেকে শুরু করেন, আস্তে আস্তে সেখান থেকে শুরু করেন, দেখবেন যে আহ, আহ, যেইখানেই আপনি আছেন, হয়তো আপনি কোনো একটা চাকরির পরীক্ষা উত্তীর্ণ হননি, হ্যাঁ সেই জায়গায় হয়তো আপনার প্রয়োজন নাই, আপনার জন্য বেটার প্ল্যান করে রাখছে আল্লাহ। আমরা জন্য বলি না আল্লাহ যা করে ভালোর জন্য করে। সো আপনার সেটা হয়নি, যেটা হচ্ছে সেটা ইভেন বেটার, সেটা সেই জায়গায় আপনি আরো বেশি সাকসেসফুল হবেন, এবং যখন সাকসেসফুল হবেন তখন আপনি মানে শুক্রিয়া আদায় করবেন যে হ্যাঁ আসলে আমার সেটা না হয়ে বরং ভালো হয়েছে। আমি সেটা হইলে তো তখন আমি হয়তো সরকারি কর্মকর্তা হতাম, তখন তো আমি অনেক কথা বলতে পারতাম না। বাট আমি এখন এই যে আমি যদি ইউনিভার্সিটিতে থাকতাম তাহলে অনেক কথা হয়তো বলতে পারতাম না, কারণ সেখানে সরকারি চাকরি, সেটা অনেক রকমের লিমিটেশন থাকতো। এখন আমার অনেক সুযোগ আছে। সো অনেকেই আছে তারা এই কথাগুলো বলতে পারতেছে না চাকরির কারণে, কারণ তাদের চাকরি চলে যাবে বা বিভিন্ন রকমের রেস্ট্রিকশনস আছে। তো এই জন্যই আপনি যেই জায়গায় আছেন সেখান থেকে শুরু করেন। তো আগামী যে পর্বটা সেটা আমরা দেখাবো যে দেখুন আপনার আম, যে সফল হওয়ার জন্য আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ইতিবাচক মানসিকতা। এখন এই ইতিবাচক মানসিকতা মানে শুধু ইতিবাচক চিন্তা না, ইতিবাচক মানসিকতা মানে হচ্ছে এই যে আপনার যে নিজের সামর্থ্য, আপনি কোনো না কোনো বিষয়ে সামর্থ্য, আপনার কিছু না কিছু করার সামর্থ্য অবশ্যই আছে। এখন আপনার এই সামর্থ্য চিহ্নিত করতে হবে যে আপনি কোন বিষয়ে সমর্থ।